হ্যালো বন্ধুরা, অরিত্রদা, রূপমদা এবং আমি এসে গেছি। আমরা আজকে আলোচনা করব অনুরাগ কাশ্যপকে নিয়ে, অনুরাগ কাশ্যপের সিনেমা নিয়ে, তার ফিল্মোগ্রাফি নিয়ে। এবং অরিত্রদার তো একটা প্লেলিস্ট আলাদা করে আছে, রাইজ অ্যান্ড ফল। অরিত্রদা আরো বেটার বলতে পারবে আমাদের থেকে, আমরা তো রাইজ অ্যান্ড ফলের ভিডিও করি না। তো অরিত্রদা বেটার বলতে পারবে যে কেন কেন অনুরাগ কাশ্যপ আর কি নিজের কেরিয়ারের গোড়ার দিকে প্রচন্ড সাকসেসফুল হয়েছিল। এবং একটা প্যারালাল সিনেমার যে মুভমেন্ট কাইন্ড অফ রাম গোপাল বর্মার হাত ধরে অনুরাগ কাশ্যপ স্টার্ট করেছিল, এবং তার পরবর্তীতে এখন সে আর তার যে, যদিও আমি বলবো অ্যাকচুয়ালি অরিত্রদা, রূপমদা যদি দেখো লাস্ট যে পার্টটা অ্যাকচুয়ালি নিশাঞ্চির বেরিয়েছিল, সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কাশ্যপের আবার ফিরে পাওয়া গেছে। মাঝে বেশ কিছু ভুলভাল ছবি এসেছিল কাশ্যপের, এটা সত্যি কথাই একেবারে। তো কেনেডির ক্ষেত্রে সেটা মনে হয়, কেনেডির ক্ষেত্রে অনেকটা ফিরেছে। একদম 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 কেনেডির মধ্যে না ওই ওই মানে কেনেডির মধ্যে ওই ফিল্ম মেকিং যে টুলস গুলো যেটা কাশ্যপ ব্যবহার করে, যদিও তুমি প্রোডাকশন ভ্যালু ওয়াইজ বলবে যে কেনেডি অনেক বেশি পলিশড, অনেক বেশি রিচ, সেটা ডেফিনেটলি, কিন্তু তবুও যেরকম মিউজিকের ব্যবহার বা ভায়োলেন্স কে যেভাবে কাশ্যপ নিজের ছবিতে ট্রিট করে, কেনেডির মধ্যেও কিন্তু সেটা দেখতে পাওয়া গেছে। তো আমি তোমাদের কাছে সবার আগে যে প্রশ্ন রাখবো, তোমাদের কাশ্যপের যদি বলা হয় যে বেস্ট দুটো ছবি, তোমাদের সব থেকে পছন্দের দুটো ছবি, তাহলে তোমরা কোনগুলোকে বাছবে? এইভাবেই আলোচনাটা শুরু করি, বেটার হবে। আমার সব বলো। থেকে পছন্দের ছবি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। ঠিক আছে, ব্ল্যাক হুম ফ্রাইডে আমার অনুরাগ কাশ্যপের বেস্ট ফিল্ম। আর হুম দ্বিতীয় যদি রাখি, আমি 2 নম্বরে আমি দুটো ছবিকে রাখবো, একটা হচ্ছে গ্যাংস অফ ওয়াসেপুর আর সেকেন্ড হচ্ছে মুকাবাজ। আচ্ছা আচ্ছা, রূপমদা। আমি আসলে এত সহজে জানি না আমি বলতে পারবো কিনা। আমার কাছে সব থেকে পছন্দের ছবি হচ্ছে কাশ্যপের, আহ সেটা হচ্ছে নো স্মোকিং। কারণ নো স্মোকিং আমাকে বিভৎস ইন্সপায়ার করেছিল, এবং আমি যে ছবিটা বানিয়েছিলাম পিস রেট, সেটা নো স্মোকিং কে হোমাজ দিয়েই আর কি। তো নো স্মোকিং আমার কাছে মানে আলাদাই একটা জিনিস। আর গ্যাংস অফ ওয়াসেপুর আমার মনে হয় কি সবার লিস্টেই থাকবে কাশ্যপের যদি সব থেকে পছন্দের ছবি বলতে হয়। এবং আমি আরেকটা ছবি বলবো, সেটা হচ্ছে আগলি। আগলি যা ইম্প্যাক্ট ফেলেছিল, মানে আগলি আগলির মতো। আগলিও খুব ভালো সিনেমা। আরেকটা সিনেমা আছে যেটা নিয়ে সব থেকে কম কথা হয়, সেটা হচ্ছে দ্য গার্ল ইন ইয়েলো বুটস। দ্য ইয়েলো গার্ল ইন বুটস, হ্যাঁ। ইয়েলো বুটসও কিন্তু প্রচন্ড ডিস্টার্বিং একটা সিনেমা এবং খুব ভালো সিনেমা, কিন্তু খুব আন্ডার রেটেড। মানে অনুরাগ কাশ্যপের ফিল্মোগ্রাফির মধ্যে প্রচন্ড আন্ডার রেটেড। না, তুমি বল যদি দেখো সাগর। দ্য গার্ল ইন ইয়েলো বুটস, অ্যাকচুয়ালি কিন্তু মানে মানে অ্যাকচুয়ালি কি ওই ছবিটা যেটা দেখা, সেটা কাইন্ড অফ তুমি ইনসেন্টিভ বা ওল্ড বয় ওই জোনেই হ্যাঁ। তুমি হুম। বলবে দ্য গার্ল ইন ইয়েলো বুটস কে। কিন্তু সেটাও যে ভারতীয় সিনেমাতে, এবং কালকির সেখানে যেরকম পারফরমেন্স ছিল, এবং বিশেষ করে কালকির ক্যারেক্টারটাকে যেরকম দেখিয়েছিল, মানে ওই প্রোটাগনিস্ট তুমি আর অন্য ছবিতে দেখতেই পাবে না ইন্ডিয়ান এবং সিনেমাতে আমি অ্যাটলিস্ট ওরকম। এটাই বলবো যে হ্যাঁ, যেটা যেটা সাগরনীল বললো, সাগরনীলের কথাটা দিয়ে বলবো যে ওল্ড বয়ের একটা রিমেক হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি, জিন্দা। জিন্দা ছবিটা আমার ভালো, মানে ভালোই লাগছিল, কিন্তু জিন্দা যেভাবে বানিয়েছে হুবহু একই বানিয়েছে, ভালোই লাগছিল আমার। আমার জিন্দা যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ওল্ড বয়ের এসেন্সটা কোথায়। সেটা হচ্ছে ছবিটা শেষে যে টুইস্টটা দেয়, মানে ওটাই ডাইজেস্ট করতে পারা যায় না যে ভাই এরকম। এবং লাস্টে ক্যারেক্টারটা যেটা করে নিজের সাথে, কিন্তু এখানে ইন্ডিয়ান অডিয়েন্সের কথা মাথায় রেখে ছবির টুইস্টটা যেরকম ভাবে চেঞ্জ করে দেওয়া হয়, যে কারণে কিন্তু জিন্দা আর ওই জায়গাটা ওয়ার্ক করাতে পারে না, যেটা তোমার হচ্ছে কাটে করতে পারে। যে কারণেই কাটে দেখে বলেছিল যে কাটে ভালো রিমেক একটা। এবার ট্যালেন্টের যেটা বলেছিল যে ভালো রিমেক হয়েছে, কিন্তু আমার মনে হয় জিন্দা ওটা করতে পারে না। কিন্তু দ্য গার্ল ইন দ্য ইয়েলো বুটস এই ছবিটা ওসবের তোয়াক্কাই করেনি যে এই ছবিটা অডিয়েন্স কে ডাইজেস্ট করবে কি হবে। এই জন্যই কাশ্যপ ইজ এ কে, এই কারণেই তো, যে কারণে ওর ছবিগুলো না, মানে প্রথম দিককার ওর ছবিগুলো এতটাই রেঞ্জের। আমি বলছি, আমার যেমন মনে হয়, আমি একবার সাগরের সাথে কথা বলছিলাম, আমার মনে হয় ওর গুলাল ছবিটা একটা হেভি কমেন্ট্রি করছে, কিন্তু গুলাল আমার মানে কাশ্যপের পিক সিনেমা মনে হয়নি। আমার গুলাল খুব ভালো লেগেছে, কিন্তু আমার কাছে যেগুলো বললাম যে কাশ্যপের আমি একটা ছবি বলবো, সেটা হচ্ছে পাঁচ। আমরা আমরা দেখেছি, আমরা জানি, আমরা প্রত্যেকেই পাঁচ দেখেছি, এবং পাঁচের যে অ্যাডাপ্টেশনটা পরে করেছিল বিজয় নাম্বার শয়তান, সেটাও খুব ভালো। তবে পাঁচ না একটা খুব ডিস্টার্বিং একটা ইম্প্যাক্ট ছাড়তে পারে। মানে পাঁচ শেষ হওয়ার পর না মাথা ব্যথা যন্ত্রণা করে যে ভাই এটা কি হলো, এরকম এরকম ভাবে কি করে হয়ে যেতে পারে, যেটা জনি গাদ্দার দেখেও হয়, যে পুরোটাই মনে হয় একটু সামলে নিলে বেরিয়ে যেতে পারতো, এটার ফলে ওটা হলো, ওটার ফলে এটা হলো, এটা না হলেই পারতো, এরকম হয়। তোমার মনে হয় কাশ্যপ এটা ক্রিয়েট করতে পারে যে ছবিটার মধ্যে, ওর ছবিতে গল্পের মধ্যে না সবসময় কিছু না কিছু হচ্ছে, কিন্তু যদি পাঁচ সিনেমাটা দেখো, পাঁচেই কিন্তু গল্পের মধ্যে খুব ওটা ওঠাপড়া নেই। ওই ছবিটার মধ্যে, যে ছবিটা হচ্ছে ডিপেন্ড করছে ছবিটায় কাস্ট কেমন পারফর্ম করছে, পারফর্মারদের উপর ছেড়ে দিয়েছে ছবিটা। ছবিটা ডিপেন্ড করছে ছবিটার মানে শেষ ভাগে গিয়ে কাস্ট কতটা পুল অফ করবে। ওর প্রত্যেকটা ছবি কিন্তু খুব গল্প নির্ভরশীল, খুব হচ্ছে ক্রাফট নির্ভরশীল।
যে ও এটার মধ্যে একটা হ্যাপাজেট কি করে দেখাবে, কিন্তু ওটা একমাত্র ওই ছবিটার ক্ষেত্রে ছিল না। 5, যে কারণেই আমার মনে হয় 5 বহু লোকের ভালো লাগে না, বহু লোকের 5-এর বিষয়টা বুঝতেই পারে না। তো যে আচ্ছা, কারণে আমি কাশ্যপ দেখেন রূপম, রূপম তোমাকে একদম থামাচ্ছি। কি হচ্ছে, অনুরাগ কাশ্যপ নিজে স্ক্রিপ্ট ছাড়া তো ডিরেকশন দেয়, মানে অনেক সময় কংক্রিট স্ক্রিপ্ট থাকে না, সেটে এসে লেখে। তো সেম ভাবে আমাদের এই মানে আলোচনাটা একদম আনস্ট্রাকচার্ড ভাবে এগোচ্ছে, ঠিক আছে? মানে র্যান্ডমলি আমরা কখনো ইন্ডিয়াতে ঘুরতে যাচ্ছি, কখনো ব্ল্যাক ফ্রাইডেতে যাচ্ছি, এইভাবে না হ্যাঁ। করে যাদের আমি বলছি একটা মানে একটা ফ্লোতে আমরা আসি। যেটা আমরা প্রথমে শুরু করি সেটা হচ্ছে যে অনুরাগ কাশ্যপ 90s দিল্লি থেকে বম্বে আসছে, প্রথমে থিয়েটার করছে, থিয়েটারের থ্রু দিয়ে আসছে, এবং তারপরে হি বিকামস আ রাইটার ফার্স্ট, ঠিক আছে? টেলিভিশনে লিখছে, টেলিভিশনেরটা আমি এখন এখানে আলোচনা করছি না, বাট তারপরে সে সিনেমা লিখতে শুরু করছে। আমরা প্রথমে ওই ফেজটা নিয়ে কথা বলি, কারণ অনুরাগ কাশ্যপ কিন্তু প্রচুর বড় ডিরেক্টরদের সাথে লিখেছে অ্যাজ এ রাইটার। মানে সেটা রাম গোপাল বর্মার সাথে করেছে, সেটা মানিরত্নমের সাথে করেছে, ঠিক আছে? ইভেন হানসাল মেহতার একটা ছবি আছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, ছবিটা রিলিজ করেনি কোনোদিনও। ছবিটার নাম হচ্ছে জয়তে বলে, ঠিক আছে? এটা হচ্ছে হানসাল মেহতার প্রথম ছবি। তো তাতে শক্তি কাপুর ইত্যাদি ছিল, শক্তি কাপুর খুব অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছিল, খুব দারুণ সিনেমা। তো ওই সিনেমাটা স্ক্রিপ্ট কিন্তু অনুরাগ কাশ্যপের লেখা ছিল, এবং হানসাল মেহতা ওটা ডিরেক্ট করেছিল। ইউটিউবে এখন আছে, যারা দেখেননি জয়তে দেখতে পারেন। তো সেখান থেকে কিন্তু অনুরাগ কাশ্যপের কেরিয়ার শুরু হচ্ছে এজ রাইটার, এবং পরে 2000 সালের পরবর্তীতে গিয়ে হি বিকামস আ ডিরেক্টর উইথ 5, যেটা কখনো রিলিজ হয়নি। তো আগে একটু রাইটার নিয়ে আমরা কথা বলি, শুল, সত্যা, কন, ঠিক আছে? নায়ক। এই ফেজটা নিয়ে আগে একটু কথা বলি। আর নায়কের ডায়লগ, এবার এক্স্যাক্টলি শঙ্করের নায়ক। না, বলো অনেক সাগর নিয়ে ছবি, শুরু ইউবা, মানে মানিরত্নমের কথা বললে ইউবা, ইউবা তো অ্যাকচুয়ালি ইউবা। মানে ইউবা। হিন্দি হিন্দি ভার্সনটা ডায়লগ সবকিছু অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপেরই লেখা। তো ইনফ্যাক্ট হুম। ইনফ্যাক্ট তেরে নাম, ঠিক আছে, সেটা হয়নি কোনোদিন আর পরবর্তীতে, ঠিক আছে? তো তেরে নামও তো অ্যাকচুয়ালি মানে মানে সেখানে অনুরাগ কাশ্যপের কন্ট্রিবিউশন ছিল, এবং অনুরাগ কাশ্যপের ডিরেক্ট করবার কথা ছিল। সবাই আশা করি সামদিশের যে পার্টিকুলার পডকাস্টটা সেটা সকলেই দেখেছে। তো ওটাও একটা ইন্টারেস্টিং ইভেন স্টোরি। আমি তোমাকে বলছি, মিশন কাশ্মীরেও কিন্তু অনুরাগ কাশ্যপ ইনভলভ ছিল এজ রাইটার। প্রথম ড্রাফটটা অনুরাগ কাশ্যপ প্রবাবলি লিখেছিল, ডায়লগ, বুঝলে তো? প্রবাবলি ডায়লগ, তারপরে হ্যাঁ, তারপরে প্রবাবলি বিভিন্ন ডায়লগ। চোপড়ার সাথে ফল আউট হয়ে যায়, তখন বেরিয়ে আসে। ছবিটার ক্রেডিট নেই, ছবিটা দেখো বেরিয়ে গেছে এবং বহু মানে পরবর্তী জিনিসপত্রগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এটা বিধুবিনোদ চোপড়ার সাথে অনেক, এবং আমি যেমন হচ্ছে কুরবান ছবিটাও কিন্তু অনুরাগ কাশ্যপের লেখা। হ্যাঁ হ্যাঁ, কোনটা? কুরবান, কুরবান, কুরবান। ওখানে দেখবে বিবেক ওবেরয়ের একটা পার্টিকুলার ডায়লগ, 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 হ্যাঁ, ডায়লগ, হ্যাঁ, একটা পার্টিকুলার বিবেক ওবেরয়ের মনোলগ আছে, যেখানে সাইফ আলী খান ক্লাস নিতে গেছে। সেখানে বিবেক ওবেরয় অ্যাকচুয়ালি কারা মানে টেররিস্ট অ্যাকচুয়ালি, সেটাকে নিয়ে একটা বিশাল বড় মনোলগ রয়েছে, যে ইসলামের সঙ্গে টেররিজমের যে লিঙ্ক করানো হয় সেটাকে নিয়ে। এবার সেটা ডেফিনেটলি, এবার সেটা প্রত্যেকে পছন্দ হবে না, সেটা আলাদা বিষয়, কিন্তু ডেফিনেটলি প্রচন্ড ইন্টারেস্টিং একটা সিন। তো অনুরাগ কাশ্যপের মানে আমার মনে হয় যে রাইটার সত্তাটা, মানে অন্য কারো স্ক্রিপ্টে অনুরাগ কাশ্যপের মতন ফিল্ম মেকারের কাজ করা, এটা একটু ডিফিকাল্ট। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ অনুরাগ কাশ্যপের স্ক্রিপ্টে অন্য ফিল্ম মেকার কাজ করতে পারে, কিন্তু অনুরাগ কাশ্যপের জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট। তোমাদের কি এটা মনে হয়? না, আমি প্রথমে বলছি যে এই রাইটিং যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আগে একটু আমরা কথা বলি। একদম, যে একদম, রাইটিং একদম, যে একদম। কাজগুলো পার্টিকুলারলি, ঠিক আছে? তো জয়তে সিনেমাটা কি তোমরা দেখেছো? জয়তে ছবিটা, না, আমার যেটা জায়গা প্রথম দেখানি, আমার জায়গা দেখানি। রূপম? না না না, ওটা ওটা মনে হয় প্রথম কাজ ছিল, একদম প্রথম। প্রথম কাজ ছিল, মানে ফিচার ফিল্ম হিসেবে প্রথম কাজ ছিল, তার আগে টেলিভিশনে করতো। আচ্ছা, এবার আমি যেটা চলে আসছি, যে যেটা রাম গোপাল বর্মার সাথে তারপরে ওর দেখা হচ্ছে, সত্যা হচ্ছে, কন হচ্ছে, শুল হচ্ছে, ঠিক আছে? শুল হি ওয়াজ সাপোজ টু ডিরেক্ট। এই তিনটে ছবি নিয়ে তোমার কি বক্তব্য? রাম গোপাল বর্মার সাথে যে কোলাবোরেশনটা, সেইটা নিয়ে কি বক্তব্য? তা দেখো, রাম গোপাল বর্মা, প্রথম কথা হচ্ছে রাম গোপাল বর্মা ট্রিলজি নিয়ে তো আমাদের একটা মানে সেখানে একটা সত্যা ছবিটা পড়েই যাচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু দেখো, প্রথম কথা হচ্ছে অনুরাগ কাশ্যপ যেটা বারংবার বলেছে যে রামু বর্মা প্রচন্ড বেশি মানে ফ্রিডম দিতে পছন্দ করতো, এবং যেটা অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপের ফিল্ম মেকিং এর মধ্যেও তুমি দেখতে পাবে যে ও বারংবার একটা কথা বলে, যে তোমাকে ফিল্ম মেকার হওয়ার জন্য কোনটা কি লেন্স, কত কি বৃত্তান্ত, সব তুমি জেনে নিলে, এবার ক্যামেরাম্যানের উপরে তুমি পাকাই মারছো, যে মিউজিক করছে তার উপরে তুমি পাকাই মারছো, তার থেকে বেটার এটা যে 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 ডিপার্টমেন্টটা বোঝে তাকে তুমি সেটা কাজ করতে দাও, এবং তাকে সেই লিবার্টিটা দাও, সেই ফ্রিডমটা দাও। তো অনুরাগ কাশ্যপের এই মানে কেরিয়ারে তার যে ফিল্ম মেকিং, মানে ফিল্ম মেকিং কে সে যেভাবে দেখেছে, সেখানে রামগোপাল বর্মার একটা হিউজ কন্ট্রিবিউশন রয়েছে, কারণ রামগোপাল বর্মা হিমসেলফ মানে সেও এই এই পন্থারই বিশ্বাসী ছিল, এবং সৌরভ শুক্লা, তার সঙ্গে সঙ্গে অনুরাগ কাশ্যপ, তারা যেভাবে মানে সত্যা লিখেছে, মানে কিছু ক্ষেত্রে এরকমও গল্প শুনেছি যে মানে সেটে গিয়ে আর কি মানে কিছুই লিখে নিয়ে যায়নি, মানে একটা ওভারঅল একটা ভিউ রয়েছে যে আচ্ছা ঠিক আছে, গল্পটা এইভাবে এগোবে,
কিন্তু ওই মোমেন্টে গিয়ে আর কি সিন লিখছে। ঠিক আছে, তো এটা অনুরাগ কাশ্যপের মানে আজকে নওয়াজুদ্দিন সিদ্দিকী যেটা অনুরাগ কাশ্যপের ব্যাপারে কিছু বছর আগে স্টেটমেন্ট দিয়েছে যে সেটে গিয়েও অনুরাগ কাশ্যপ ডায়লগ তখনও লিখে চলেছে, তো এটা ওদের বহু পুরনো প্র্যাকটিস। কিন্তু এটা যথেষ্টই মানে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই প্রবলেমেটিক যে প্র্যাকটিসটা আর কি ভেট্রি মারানো আর কি ইউজ টু, তো সেটা আমার তো প্রবলেমেটিক মনে হয় সত্যি বলতে। না, এটা যেটা সাগর যেটা সাগর নীল বলছে আমার মানে এটা প্রবলেমেটিক মনে হয় না। আমার এটা মানে দারুণ মনে হয়। আমি এটা যদি ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে বাংলায় প্রদীপ্তদা এভাবে নিজের ছবি বানায়। ঠিক আছে, প্রদীপ্তদার ছবির ক্ষেত্রে বারংবারই এটা হয়, মানে প্রদীপ্তদার সেটে যারা নাকি অ্যাক্টার, এটা আমাকে শুভদীপদা প্রদীপ্তদার যে ডিওপি সেই বলছিল, সেটা হচ্ছে ছবিতে যখন হচ্ছে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত শুট হচ্ছে, তো ছবিতে একজন ঋত্বিক দা যার হচ্ছে পোর্শনই নেই সেদিনকে। তো ঋত্বিক দা বসে রয়েছে নর্মাল একটা জায়গায়, একটা পাহাড়ের টিলায় গিয়ে বসে রয়েছে। তো প্রদীপ্তদা বলছে খুব সুন্দর করে ঋত্বিক বসে আছে, আমরা এটা শুট করে নিই। তো শুভদীপদা বলছে আমরা প্রিপেয়ার নয়, বলে লাগবে না, আমরা এটা শুট করে নিই। তো ওটা থেকে এরা বিশ্বাস করে, এই পরিচালকটা বিশ্বাস করে যে মোমেন্টস তৈরি করা যায় না, মোমেন্টস হয়ে যায়। তো যেটার মধ্যেই প্রদীপ্তদা বিশ্বাসী, যেটার মধ্যেই অনুরাগ কাশ্যপ বিশ্বাসী, রামগোপাল বর্মা বিশ্বাসী, যদিও গোপাল বর্মা অনেক ফরম্যাট মেনে কাজ করেছে, ভেট্রিমারান বিশ্বাসী, তো যেটা আমার নিজের শুনতে খুব ভালো লাগে। আর রাইটিং নিয়ে যেটা বলছে অরিত্র, আমার মনে হয় সত্যা, শুল এবং কন তিনটে ছবি যদি আমরা দেখি, তাহলে রামগোপাল বর্মার ছবি সেই টাইমে এমনি পিক সিনেমা। কিন্তু আমার মনে হয় কি এই তিনটে ছবি রামুর ছবিগুলোর মতো না, তুমি দেখো একটু ফরমেশন ভেঙেছে। কারণ এই তিনটে ছবি কিন্তু যদি দেখো একটু ছোট পরিসরে অনেক কিছু বলছে। তুমি যদি দেখো কোম্পানি কিন্তু অনেক কিছু হচ্ছে, গল্পটা এখান থেকে ওখানে ট্রাভেল করছে, সেটা ইন্ডিয়ার বাইরেও যাচ্ছে, বাইরে থেকে অপারেট করছে। তুমি সত্যা দেখো মুম্বাইকে এইটুকু ভাবে দেখাচ্ছে এবং কি মুম্বাই দেখাচ্ছে। ঠিক আছে, মানে ওটা না অনেক বেশি গ্রাউন্ডেড মনে হয় আমার। তুমি যদি কন দেখো একটা ঘরেই তো গল্প, একটা বাড়িতেই তো গল্প। ঠিক আছে, তুমি যদি একইভাবে শুল দেখো, একটা পুলিশ অফিসার আসছে, নিজের আইডেন্টিটি দিচ্ছে না, যেরকম ভাবে একদম শুরুর সিনে রাজপালা দেবের যে সিনটা, ঠিক আছে, টাকা বাড়াতে হবে, ওখান থেকে যেভাবে একটা ছোট শহর। তো আমার মনে হয় যেটা অনুরাগ কাশ্যপ বারংবার করেছে, যে খুব ছোট জায়গা সেখানকার একটা গল্প নেওয়া, সেই ক্যারেক্টারটাকে ট্রাভেল করানো, সেটাই রামুর গল্পের ক্ষেত্রেও হয়েছে, রামুর ছবির ক্ষেত্রেও হয়েছে। এবং যেটাই সেই সময় আমাদের রামগোপাল বর্মার বাদবাকি ছবির থেকে একটু হলেও ইউনিক মনে হয়েছে, নতুন কিছু আমাদের জন্য সার্ভ করেছে, কিন্তু সেটা একইভাবে ভীষণ ইন্ট্রিগিং, ভীষণ মজার। তো এটা আমি রামু এবং কাশ্যপের কোলাবোরেশনে এটা একটু আলাদা পেয়েছি। আর যদি আমরা ডায়ালগস এর ক্ষেত্রে বলি, আমার যেটা সব থেকে বেশি অবাক লাগে অরিত্র, সেটা হচ্ছে ও রিসেন্টলি এক জায়গায় বলছিল যে ওই যে হাসি তো ফাঁসির যে ডায়লগটা আছে না, যে মেরে বডি মে সেন্সেশন হতে এই করে বলছিল, তো আপনার কাছে হাসছিল, বলে এটা তো আপনার লেখা। তো অনুরাগ কাশ্যপ বলছে যে আমি এরকম বহু ছবি লিখেছি এরকম আমি অবাক হয়ে যাই যে এই লোকটা সুলও লিখছে, এই লোকটা স্মোকিংও বানাচ্ছে, আবার এর নায়কের মতো ওরকম মাসি ছবি, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা ডায়লগে মনে হয় সিটি মারিস, কি ডায়লগ দিল, একটা কমেডি ডায়লগও কি ব্যাপক, এরকমও লিখেছে ওরকমও লিখেছে। আমি ভাবতে পারি না যে কি করে এ মেনটেন করেছে। তো এটা আমার ক্ষেত্রে খুব অবাক লাগে। এটা তোমার কি মনে হয় এটা নিয়ে অরিত্র? না, আমার দেখো, আমার প্রথম কথা মনে হয় যে তুমি যে প্রসেসটা বললে, যে যেটা আর কি রাম গোপাল বর্মা বা ভেটরি মারান বা অনুরাগ কাশ্যপের যে প্রসেসটা বললে, ওইটা বেশি ওয়ার্ক করে যদি তোমার ছবিটা পুরোটাই ক্যারেক্টারদের উপর থাকে। ঠিক আছে, যে তুমি স্পন্টেনিয়াসলি ওদের এনার্জিটাকে ক্যাপচার করছো। কিন্তু তোমার সিনেমাটা যদি প্রচন্ড বেশি প্লট সেন্ট্রিক হয়, ঠিক আছে, তখন কিন্তু তুমি ওই অ্যাপ্রোচটা করলে ঘেটে যেতে পারো। ওই জন্য দেখবে শ্রীরাম রাঘবন প্রচন্ড বেশি মানে রাইটিং মেটেরিয়ালটা আগে বেশি প্রাধান্য দেয়, বা রাজকুমার হিরানি, ঠিক আছে, যে মানে গ্যাগস গুলোর উপর প্রচুর এমফাসিস করে, আগে থেকে সবকিছু লিখে নেয় সময় দিয়ে। বা ইভেন দেখবে বিক্রমাদিত্য মোটবানিও কিন্তু এই জিনিসটা প্রচুর হোমওয়ার্ক করে একদম সবকিছু টু দা টি একদম করে নিয়ে যায়। ঠিক আছে, কারণ ওর সিনেমার মধ্যে কিন্তু মানে দেখবেন না, বিক্রমাদিত্য মোটবানির সিনেমাতেও কিন্তু একটা গল্প, অনেকটা পরিসর জুড়ে অনেক কিছু রয়েছে। মানে এরকম ডেফিনেটলি উড়ানের ক্ষেত্রে একটা পার্সোনালি ছিল, মানে একটা ক্যারেক্টার কি ফলো করছে। বাট বাকি যে ছবিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাবে, বা সিরিজ গুলো, মানে বিক্রমাদিত্য মোটবানি প্রাইমারিলি অনেক বেশি সিরিজ করেছে, সেগুলো যেহেতু অনেকটা লম্বা লম্বা প্লটস রয়েছে, অনেকগুলো আর্ক রয়েছে, তো ওই জন্য মানে রিটেন মেটেরিয়ালটার উপরই বেশি ভরসা করে। তো যাই হোক, সেটা তো একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। আমার যেটা ডায়লগস নিয়ে মনে হয়, আমার মনে হয় না অনুরাগ কাশ্যপ করেনি তাই, কিন্তু যদি ও মেন স্ট্রিম সিনেমায়, বড় বড় কমার্শিয়াল সিনেমায় ডায়লগ লিখতো না, আরো বেশি সাকসেসফুল হতে পারতো। নায়ক হচ্ছে তার সব থেকে বিগেস্ট এক্সাম্পল। মানে নায়কের তুমি দেখবে এই সিনেমাটা আজকের দিনও টেলিভিশনে এত বারবার দেয় কেন, কারণ রিপিট ভ্যালু মারাত্মক। ঠিক আছে, তো প্রত্যেকটা ডায়লগ কি এন্টারটেনিং দেখেছো। দেখো, ওটা তামিল থেকে রিমেক করা,
ঠিক আছে, তামিলেও কিন্তু ব্যাপারটা আছে, মানে ওই সিচুয়েশন গুলো সেম, মুদালবানে কিন্তু শঙ্কর সিচুয়েশন গুলো সব সেম রেখেছে, কিন্তু ওটাকে যে হিন্দি লিঙ্গতে কিভাবে ওয়ার্ক করাতে হবে, ঠিক আছে, যে ভাই হিন্দিতেও জিনিসটা সেম ইম্প্যাক্টফুলি ল্যান্ড করছে, তো সেটা কিন্তু খুব ভালো। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমি একটু ট্রিভিয়া দিতে চাই দর্শকদেরকে, অনিল কাপুরের সাথে এর ছবি করার কথা ছিল, অনুরাগ কাশ্যপের ডিরেক্টোরিয়াল ফিল্ম অলভিন কালীচরণ। অলভিন কালীচরণ বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তারপরে আরেও একটা সিনেমা করার কথা ছিল ওদের, সেটাও হয় না। এই দুটোর ব্যাখ্যা দেখবেন আপনারা একে ভার্সেস একে তে রয়েছে, ওই জন্য একে ভার্সেস একে ছবিটা তৈরি হয়েছে, বিকজ অলভিন কালীচরণ কোনোদিনও হয়নি। অলভিন কালীচরণের একটা পোস্টার আপনারা অনলাইনে পেয়ে যাবেন, যে পোস্টারটা বেসিক্যালি ওরা শুট করেছিল কিন্তু আলটিমেটলি করতে পারেনি। যাই হোক, অলভিন কালীচরণ নাকি সাবজেক্টের ব্যাপারে একদিন অনুরাগ কাশ্যপ বলছিল ওটা প্রচন্ড আজকের দিনের মতো রেলিভেন্ট, যে যমুনা নদীটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, পলিউশন চারিদিকে, ঠিক আছে, লোকে রাত্রির বেলা খালি বেরোতে পারে, নিয়ন লাইটস চারিদিকে, তো ওরকমই একটা ট্রিটমেন্ট ছিল কমিক বুকের মতো পুরো। যাই হোক, তো যেহেতু অনিল কাপুরের সাথে ওর একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল, এবং তোমাদেরকে বলে রাখি যে এই যে প্রথম যে ছবিটা অনুরাগের, যেটা 5, সেই ছবিটা আটকে গেছিল, তো বনি কাপুর ওখানে টাকা দিয়েছিল কিন্তু, তো ওই বনি কাপুরের সাথেও কিন্তু অনিল কাপুরই অনুরাগ কাশ্যপকে আলাপ করে, কারণ ওটার যে প্রডিউসার ছিল তার নাম ছিল টুটু শর্মা, তার ফান্ডিং আটকে গেছিল। অনুরাগ কাশ্যপ ছবিটা শুরু করেছিল 50 লাখ টাকা দিয়ে, কিন্তু আটকে গেছিল ছবিটা, তো তার পরবর্তীতে ওর কমপ্লিট করার জন্য বনি কাপুর টাকা দিয়েছিল, তো বনি কাপুরের কাছে ছিল আর কি ছবিটা রাইটস, বনি কাপুর কোনোদিন আর রিলিজ করেনি ছবিটাকে। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে অনিল কাপুরই ওকে শঙ্করের কাছে নিয়ে গেছিল, যে ভাই শঙ্কর দেখো, তোমার ডায়লগ রাইটার লাগবে, আমি একটা ছেলেকে নিয়ে আসছি, ও হি ইজ এ জিনিয়াস, যেহেতু আরজিবির সাথে কাজ করা ছিল ওর, ওকে নিয়ে আসছি, ও তোমার হিন্দি ডায়লগ উড়িয়ে দেবে, এবং ডায়লগ গুলো প্রত্যেকটাই কি ক্যাস, মানে সব সবাই জানে, ये तो नंगा करके नहला रहा है, जब से बिहार होके आए हैं अनशन वक्त, ওইসব ডায়লগ গুলো সব কাশ্যপের লেখা। দেখো, একটা ডায়লগ লেখা এটা তো একটা ভাষার ব্যাপার, তো হিন্দি হার্টল্যান্ডকে অনুরাগ কাশ্যপ, যেটা আমরা বারংবার আমাদের রিভিউতে তিনজনেই বলি, হিন্দি হার্টল্যান্ডের ছেলে যেহেতু, ওই জায়গাটাও খুব ভালোভাবে চেনা, যে অ্যাকচুয়ালি মানুষেরা কিভাবে কথা বলে, ডায়লগ রাইটিং মেইন স্ট্রিম বলিউডের থেকে অনেক বেশি ডিফারেন্ট শোনায়। হ্যাঁ রূপমদা বলো। আছে যে সিনেমার হেভি লাগে সেটা হচ্ছে, মানে আমাদের সৌরভ শুক্লা, ও হচ্ছে জুতো দেখাচ্ছে, ঠিক আছে, বলছে তেরা জুতা ভি দিখ রা হ্যায়, জুতে মে লাগা হুয়া গোবর ভি দিখ রা হ্যায়, ঠিক আছে, ওই সিনটা যা যতবার দেখবে ততবার। সৌরভ শুক্লা আবার বলছে टीवी में मैं भी दिख रहा हूँ क्या, अबे तू दिख रहा है, तेरा चप्पल दिख रहा है, चप्पल में लगा हुआ गोबर दिख रहा है, साले गोबर पैसा, इसको एमपी बनना है, ঠিক আছে, বলছে दादा हो गया इंटरव्यू चले, हाँ तो इंटरव्यू खत्म है सर, लाइव चल रहा है, सब लोग आपके जवाब का इंतजार कर रहे हैं, ऑपोजिशन ने कितना दिया सर, आप ऑपोजिशन में होते तो कितना देते, কি ডায়লগ পর একটার পর একটা। এবং তুমি দেখবে হচ্ছে যতগুলো সিন আছে, একটা জায়গা আছে যখন হচ্ছে অমরেশ পুরীর কাছেও আসবে এবং অমরেশ পুরী ওকে বলবে যে এই চ্যাটটার কি ওজন এবং এটা তোমাকে সহ্য করতে হবে, ওই যে দুজনের মধ্যে যে প্রথম ইয়েটা হবে ওটা কিন্তু হেভি, এবং ওখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অমরেশ পুরী ওকে চাপটা ফিল করাচ্ছে, যে ভাই তুই চাপটা ফিল কর, আমি কিছু করছি না, কিন্তু কোথাও একটা কি আমি করাচ্ছি, তুই প্রুফ করতে পারবি না, ওটা হেভি, ওটা টাসেলটা দারুণ দারুণ। তো ছবির ডায়লগ ভীষণ ভালো। একটা জিনিস আমি তোমাদের বলি, এটা তোমরা জানো হয়তো, সত্যা ছবির যে ওপেনিং সিনটা না, যে জেডি চক্রবর্তী আসছে মুম্বাইতে যেরকম ভাবে, ওটা কিন্তু অনুরাগ কাশ্যপ শুট করেছিল। আচ্ছা, তারপরে সাগর নীল যে ছবিটার কথা বলছিল ওটাতে আমরা একটু আসি, ইউভার ডায়লগসও কিন্তু খুব ভালো, দারুণ ডায়লগস। এবং তুমি দেখবে ইউভাতে সব থেকে ডিফিকাল্ট যে জিনিসটা, তুমি দেখবে তিনটে ক্যারেক্টার, তো একটা অভিষেক বচ্চন পুরো গুন্ডা ইউপির ব্যাকড্রপের, তার ডায়লগস গুলো অনুরাগ কাশ্যপের জন্য ইজি, কিন্তু এই যে মাইকেল মুখার্জি যে ক্যারেক্টারটা, যেটা অজয় দেবগন প্লে করছে, সে প্রেসিডেন্সিতে পড়ে একটা শিক্ষিত ছেলে, ঠিক আছে, অথচ একটা ইউথফুল ভাইব আছে, তো একটা আরবান সেন্ট্রিক একটা ডায়ালেক্টে কথা বলছে। আবার তুমি দেখবে হচ্ছে বিবেক ওবরয়, ওর হচ্ছে একেবারে মানে ও মানে অজয় দেবগনের থেকেও বয়সে ছোট, এবং ও করছে আর কি, মানে কি বলে আমেরিকা যেতে চায়, তো ওর দেখবে ডায়লগস গুলো পুরো খুব ক্যাজুয়াল, ও মানে কোনো সিরিয়াসনেস নেই ডায়লগস এর মধ্যে। তো কিন্তু তিন রকমের তিনটে ক্যারেক্টারকে ধরে ধরে এমন ভাবে ওটা সাজিয়েছিল, মানে ওটা কিন্তু খুব মানে ডিফিকাল্ট টু অ্যাচিভ অ্যাকচুয়ালি। তুমি দেখবে অনেক এরকম রাইটারদের ক্ষেত্রে হয়, যারা ভালো ডায়লগ রাইটার, কি হয় যে ক্যারেক্টার গুলো যেন একই রকম ভাবে কথা বলছে, কিন্তু তুমি ইউভার ক্ষেত্রে দেখবে
প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা রকম ভাবে কথা বলছে। আমি বলছি মানে বলিউডেরও আমি এক্সাম্পল দিয়ে দেবো তোমাকে। এই যে ওই রাইটারটার নাম কি বলো, নীরেন ভাট, এত নাম করা রাইটার তো, ওই যে হরর কমেডি ইউনিভার্স। তুমি দেখবে ও একই ট্রিক প্রত্যেকটা ছবিতে খেলে, এবং তুমি দেখবে ক্যারেক্টার গুলো কথা বলার স্টাইল মোটামুটি কাছাকাছি সেম। তুমি দেখবে, নোটিস করবে, ভেরিয়েশন নেই। কিন্তু তুমি ইউবা যদি দেখো, ইউবাতে তুমি সব থেকে বেশি ভেরিয়েশন পাবে, প্রচুর রকমের, এক একজন এক এক রকম ভাবে কথা বলছে। না, নীরাজ বোরার ক্ষেত্রে ব্যাপারটা আমার মনে হয় কি, যে একটা কমেডির না একটা নিজস্ব সুর রয়েছে। না না, আমি নীরেন ভাট বলছি, নীরাজ বোরা না, নীরেন ভাট। ও আচ্ছা 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 আচ্ছা, হরর কমেডি ইউনিভার্স। আমি নীরাজ বোরা আচ্ছা, বলি, মানে নীরেন ভাট মানে আমাদের এই স্ত্রী টু এইটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, না তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা না, আরেকজনের কথা আমার অ্যাকচুয়ালি যখন অরিত্রদা বলছিল, আমার সম্পূর্ণ অন্য একজনের কথা মাথায় আসছিল। যাই হোক, আমি আর তার নাম বলছি না, কিন্তু তার ক্ষেত্রে এই জিনিসটা প্রচন্ড পরিমাণে হয় আর কি। হ্যাঁ, যে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ছবির মধ্যে একই রকম ভাবে কথা বলে, তো মানে যাই হোক, অডিয়েন্স কমেন্টে বুঝে গেছে, অডিয়েন্স কমেন্টে বুঝে গেছে। পরে আমাদেরকে আরেকটা প্রবলেম হচ্ছে, যার কথা তুমি বলছো সাগরনীল, তুমি যার কথা বলছো তার আবার আরেকটা প্রবলেম আছে, অ্যাডিশনাল প্রবলেম, যে সে নিজে যেভাবে কথা বলে, তার ক্যারেক্টার ইরেসপেক্টিভ অফ দ্য ব্যাকগ্রাউন্ড বা ইরেসপেক্টিভ অফ দ্য স্টোরি ওয়ার্ল্ড, সে সেইভাবেই কথা বলে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার ওইভাবেই কথা বলে। বুঝলে তো? মানে একটা হচ্ছে কি, যে ধরো তোমার, আমি কথার কথা বলছি, ধরো নীরেন ভাটের প্রবলেমটা কি, যে স্ত্রী ইউনিভার্সের মধ্যে প্রত্যেকে একরকম ভাবে কথা বলছে, ঠিক আছে, ডিফারেন্ট করতে পারছেন, কিন্তু ওরা কিন্তু ওই ওয়ার্ল্ডটার মধ্যে একটা ইউনিফর্মিটি আছে, মানে ওই ওয়ার্ল্ড অনুযায়ী রিয়াক্ট করছে। নীরেন ভাট পার্সোনাল লাইফে যেরকম কথা বলে, রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা ওইভাবে কথা বলছে না, বুঝাতে পারছি? কিন্তু এখানে হচ্ছে কি, যে রাইটার সে যেভাবে কথা বলে, ক্যারেক্টার ওইভাবে কথা বলছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার ওই ইউনিভার্সের কথা বলছে। ইউনিভার্সের যে নিজস্ব, মানে একটা সিনেমা তো নিজস্ব একটা টাইম স্পেস থাকে, সেটার বাইরে ইউনিভার্স ছেড়ে দাও, অধিকাংশ সিনেমাই সেইভাবেই কথা বলছে। হ্যাঁ, ওটাই ইরেসপেক্টিভ অফ ইউনিভার্স আর কি, ঠিক আছে। তো এইটা অনেকের ক্ষেত্রে মানে হয়ে যায় প্রবলেম। তবে আমার মনে হয় যে দেখো, ব্যক্তিগত যে চেনা, ব্যক্তিগত যে পরিধি, সেটা ছবির মধ্যে উঠে আসবে, কিন্তু সেটা থিমাটিক্যালি উঠে আসে বেটার। মানে এইভাবে যেন উঠে না আসে যে মানে প্রত্যেকটা ক্যারেক্টার তো আমি হতে পারি না, তাই না? আমার ছবির প্রত্যেকটা ক্যারেক্টার কখনোই আমি হতে পারি না, তো প্রত্যেকে ডিফারেন্ট ভাবে কথা বলবে। তো এটা হওয়া উচিত, এবং এই সমালোচনা অ্যাকচুয়ালি মানে প্রচুর হয়েওছে। এরকম নয় যে আমরা যে প্রথমবার এই বিষয়টা অ্যাড্রেস করছি, এর আগেও এই সমালোচনা অনেক হয়েছে, সত্যি বলতে। না, এটা কিন্তু সবাইকে নেই, এই ট্যালেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট। মানে পাঁচ লাইন লেখা এক জিনিস, ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা অ্যাচিভ করা, যে পুরো জিনিসটার মধ্যে তুমি দেখবে, আমি তোমাকে বলছি, তুমি গ্যাংস অফ ওয়াসেপুর দেখবে, গ্যাংস অফ ওয়াসেপুরে দেখবে মানে একই স্পেস, মানে ডাইলেক্টটা কিন্তু একই রকমের টাইপের কথাবার্তা বলছে, কিন্তু তার মধ্যেও তুমি দেখবে সুলতান একরকম ভাবে কথা বলে, পঙ্কজ ত্রিপাঠী, রামাধীর সিং একরকম ভাবে কথা বলছে, ঠিক আছে, নওয়াজউদ্দিন একরকম ভাবে কথা বলছে, মনোজ বাজপেয়ী আবার অনেক বেশি হিউমারাস ভাবে কথা বলে। তুমি দেখবে ওদের মধ্যেও কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করেছে, ওই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করতে পারে। এইটা যেমন একটা গুণ, সেরকম ভালো পাঁচ লাইন লেখা কত বড় গুণ। তুমি অনুরাগ কাশ্যপের এই যে গ্যাংস অফ ওয়াসেপুরের কথা তুললে, রামাধীর সিং এর একটা ডায়লগ আছে তিমাংশু ধুলিয়ার, যে সবকে দিমাগ মে আপনা আপনা পিকচার চল রা হ্যায়। এবার এই ডায়লগটা আমি হচ্ছে ধুরন্ধর 2 রিলিজ করেছে, তারপর আবার এক প্রস্ত ভাইরাল হয়েছে। এটা কি তুমি লক্ষ্য করে দেখেছো? মানে মানে যারা আর কি এটাকে প্রোপাগান্ডা বলছে, তো সেটাকে নিয়ে আর কি আমি সেই ডিবেটে ঢুকতে চাইছি না, কিন্তু আমি বলছি একটা ডায়লগ কতটা রেলিভেন্ট, বুঝতে পারছো? এত বছর হয়ে গেছে গ্যাংস অফ ওয়াসেপুর মুক্তি পেয়েছে, সেই ডায়লগটা এখনো বারবার ফিরে আসে। তো এইটা কিন্তু ভালো ডায়লগ রাইটিং। এটা হচ্ছে গুলালে একটা জায়গা দেখবে, মানে এই যেটা অরিত্র বলছে সেটারই একটা দিক বলছি। গুলালে ইয়ের যে ক্যারেক্টারটা, আরে নামটা আমি ভুলে যাচ্ছি, দাদা, ওর দাদা, না 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 না, ইয়ে দাদাটা, সিআইডির অভিজিৎ, কথা বলে না, পাগলের মতো করে, আরে পেটে আসে, আরে আমাদের বলো না, ওর নাম কি? পীযূষ মিশ্রা। আরে পীযূষ মিশ্রার জায়গাটা দেখবে, সেটা হচ্ছে ওর ভাই বানিয়েছে হচ্ছে কেকে মেননকে, ওর সাথে একটা ছেলে থাকে যাকে ও মেরে দেবে পরে। এবার ওদের ফ্যামিলির মধ্যে ওই যে জায়গাটা, এবং ওর দাদা যে কথাগুলো বলছে, যদি আমরা ভাবি, তাহলে ওই কথাগুলোই কিন্তু হচ্ছে বা হবে। কিছুক্ষণ পর হয়তো এটাই ওদের সাথে ঘটবে, আর নাহলে পাস্টে ওরা এরকম ভাবে মানুষকে মেরে এসছে, মানুষকে এরকম ভাবে ডমিনেট করে, প্রথমে কথাগুলো বোঝা যায় না। তুমি ভাবো, একটা লোক যাকে পাগল দেখানো হচ্ছে, সে এতটা ফিলোসফিক্যাল, আর এদিকে ওর ভাই যাকে এত বড় মানুষ দেখানো হচ্ছে, যে আসলে একটা চুতিয়া,
এবার দুজনের সংলাপে এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কি দারুণ ক্যারেক্টারের মধ্যে কিভাবে পৃথক করা, এটা দারুণ, সত্যি দারুণ। আর আরেকটা জিনিস দেখবে হেভি ব্যাপার, অনুরাগ কাশ্যপের ডায়লগ রাইটিং ও বেশি মেন স্ট্রিম সিনেমায় লেখেনি, ও যেটা হেভি করতে পারে তুমি দেখবে জেনারেলি কি হয়, একটা পাঞ্চ যখন ডেলিভার করে কমার্শিয়াল সিনেমাতে সেটার একটা বিল্ড আপ দেয়, ঠিক আছে? মানে ধরো ভিলেন একটা কিছু বললো, তার কাউন্টারে ও একটা কিছু লাইন ডেলিভার করলো বড় সড়ো, ঠিক আছে? তো সেইভাবেই জিনিসটা হয়। তুমি দেখবে মেন স্ট্রিম 90s যে হিন্দি সিনেমা হতো, ঠিক আছে, যে ধরো তিরঙ্গাতে ধরো ভিলেন কিছু একটা বললো, তারপর ধরো রাজকুমার বললো যে জানি तुम जिस स्कूल में पढ़ते हो उसके हम हेडमास्टर रह चुके हैं, ঠিক আছে? কিন্তু অলওয়েজ অলওয়েজ কাম ব্যাক লাইন, ঠিক আছে, কাম ব্যাক লাইন বা একটা বিল্ড আপ করে তারপরে একটা কিছু দেবে ডায়লগ, এইটাই হতো। এটা কিন্তু এবার তুমি দেখবে কাশ্যপের কি হয়, এই যে ধরো তিগ্মাংশু ধুলিয়ার যে ডায়লগটা, যে জব তক হিন্দুস্তান মে সিনেমা হ্যায় লোক চুতিয়া বানতে রহেঙ্গে, এটা কিন্তু খুব ক্যাজুয়ালি বলে। এবং তুমি দেখবে, এবার তুমি বলবে গ্যাংস অফ ওয়াসেপুর তো অতটা হাই অকটেন মেন স্ট্রিম নয়, কিন্তু নায়ক তো তাই। কিন্তু নায়কে তুমি দেখবে যে মজাটা কিন্তু নর্মাল ডায়লগস এর মধ্যেই আছে। ও কিন্তু মানে দেখবে অ্যান্টিসিপেটারি মোমেন্টটা ক্রিয়েট করে ডায়লগটা মানে ডেলিভার করছে না, খুব নর্মাল লাইনস গুলোই এমন লিখে দিয়েছে। হয়তো দেখবে একটা দেখবে খুব দারুণ লাইন আছে আর নায়কের শেষে, যেটা খুব ইম্প্যাক্টফুল লাইন অ্যাকচুয়ালি পুরো ছবির এটাকে সাম আপ করে, যে আজ इसने मुझे पॉलिटिशियन बना दिया, অনিল কাপুর বলে। তখন পরেশ রাওয়াল ওকে বলে যে, हाँ তখন ও পরেশ রাওয়াল ওকে বলে ये खराब काम के लिए पॉलिटिक्स करता था, आपने अच्छे काम के लिए पॉलिटिक्स किया স্যার। দেখবে জাস্ট দুটো লাইন, খুব ছোট ছোট লাইন, কোনো বেশি ফিলোসফি দিচ্ছে না, কিন্তু ওটার মধ্যে ছবির পুরো যে সারমর্মটা কিন্তু সাম আপ হয়ে যায় ওই লাস্ট একটাতে, ঠিক আছে? তো এইটা আমার মানে ওই ওই যে মানে খুব নর্মাল লাইনস এর মধ্যে দিয়ে খুব ইম্প্যাক্টফুল কথা বলা অল্প এর মধ্যে দিয়ে, ঠিক আছে? এটা আগেন এটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি, এটা অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? মনে হয় খুব ইজি, আমিও করে দিতে পারি, করা যায় না, খুব ডিফিকাল্ট, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি না আমি বলবো যে এটা খুব মানে ইন্টারকানেক্টেডও, মানে এই যে নায়কের এই যে লাস্টে গিয়ে যে ডায়লগটা প্লেস করা সেটা এতটা ইম্প্যাক্টফুল হচ্ছে, তার কারণ হচ্ছে যে তার আগে স্ক্রিন প্লেটা সেরকম, মানে ইভেন্ট সেরকম ঘটেছে ছবির গল্পে, সেটার জন্য শঙ্করের ক্রেডিট যায় যে ইভেন্ট এমন রয়েছে যে তার পরবর্তীতে অডিয়েন্স সবটা ফিল করছে, এবার অডিয়েন্সের মনের কথাটা কেউ একটা ক্যারেক্টার বলে দিচ্ছে, সেটা অনুরাগ কাশ্যপের ব্রিলিয়ান্স, সে অডিয়েন্সের মনের কথাটা অ্যাকচুয়ালি বলিয়ে দিচ্ছে একটা ক্যারেক্টারকে দিয়ে। কিন্তু তার আগে শঙ্করও সেরকম ইভেন্টস রেখেছে। তো অ্যাকচুয়ালি মানে এটা এটা একটা কম্বিনেশন, একটা কোলাবোরেটিভ ওয়ার্ক আর কি। তো সেইখানে ব্রিলিয়ান্সটা খেলছে। নায়কের আমি একটা জিনিস জাস্ট ওই শঙ্করের কথা তুমি বলে এক সেকেন্ড একটু অনুরাগ কাশ্যপ থেকে সরে শঙ্করে যাচ্ছি এক সেকেন্ডের জন্য। তোমরা একটা জিনিস নোটিস করেছো, কিল বিল কবে এসছে? 2004-এ এসছে, ঠিক আছে? কিল বিল ভলিউম 2 এর এন্ডিংটা কি, যে তুমি ফার্স্ট পার্টে ভিলেনকে অত বিল্ড আপ করলে, ভিলেনকে দেখালেই না যে একটা এদের মাথাতেও একটা বড় ভিলেন আছে যে হচ্ছে বিল, তাকে ফার্স্ট পার্টে দেখায়নি, সেকেন্ড পার্টে তাকে দেখালো তার সাথে, যাই হোক। কিন্তু ফাইনালটা দেখবে ক্লাইম্যাক্সটা অ্যান্টি ক্লাইম্যাটিক, মানে তুমি এক্সপেক্ট করবে যে একটা বিশাল বড় অ্যাকশন হবে, শোডাউন হবে, কিন্তু ও বিলকে জাস্ট বসে বসে কথা বলতে বলতেই মেরে দেয় উমা থুরমা, তাই তো? অ্যান্টি ক্লাইম্যাটিক। এবার তুমি দেখো নায়ক কিন্তু তারও অনেক আগের ছবি, আর মুদলবান তো লেট 90s এর ছবি। ওটার এবার ক্লাইম্যাক্সটা ভাবো, ছবিটার মধ্যে কত কিছু গ্র্যান্ডার আছে, ঠিক আছে? ও একদিনের জন্য সিএম হচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এত আর্মি এই ওই সেই, কিন্তু ক্লাইম্যাক্সটা দেখো একটা ঘরের মধ্যে জাস্ট দুজন টেবিলের দুদিকে বসে আছে, নোটিস করো, পুরো কিলবিলের মতোই অ্যান্টি ক্লাইম্যাটিক ক্লাইম্যাক্স কিন্তু ওটা। তুমি দেখবে শঙ্করের অন্য ছবি রোবট দেখে নাও, অপরিচিত দেখে নাও, বড় বড় ক্লাইম্যাক্স রয়েছে, অ্যাকশন ইত্যাদি, কিন্তু তুমি দেখবে ওই ছবিটা কিন্তু অ্যান্টি ক্লাইম্যাটিক, মানে তুমি এক্সপেক্ট করবে যে এবার কিছু একটা অমরিশ পুরীর সাথে ওর বড় একটা শোডাউন হবে, কিন্তু হয় না। জাস্ট ঘরের মধ্যে যায়, দুজনে কনভারসেশন করে, ও নিজের হাতে গুলি মারে, ওকে এসে সবাই গুলি মেরে দেয়, সিনেমা শেষ। এটা অ্যান্টি ক্লাইম্যাটিক। তুমি ভাবো শঙ্কর কোন ট্যানজেন্টে ভাবতো, আর তখন ইন্ডিয়ান সিনেমাতে অ্যান্টি ক্লাইম্যাটিক জিনিস করলে লোকে যেখানে এক্সপেক্ট করবে যে ক্লাইম্যাক্স আরো কিছু বড় হবে, সেখানে ওর এক্সপেকটেশনটাকে সাবভার্ট করে দিচ্ছে। তো ওটাই আর কি, বড় ডিরেক্টররা এরকমই আর কি চিন্তা ভাবনা হয়। মানে অ্যাকচুয়ালি তুমি যদি লাস্ট শঙ্করের কিছু ছবি দেখো, মানে যে শঙ্করকে আমরা যে শঙ্করের ছবি আগে দেখেছি, মানে নায়ক বলো, রোবট বলো, মানে রোবটের মতন কমার্শিয়াল সিনেমা বা ইয়ের মতন বলো না, আরে আমাদের অপরিচিতের মতন ছবি, মানে সেখানে শঙ্কর যা ছবি করছে, মানে কি মনে হয় হয়তো তোমার কাছে আমি এটা জানতে চাইবো, তোমার কি মনে হয় কোথায় হলো, ফলটা কেন হলো? কারণ আমার মনে আছে যে তুমি অ্যাকচুয়ালি মানে শঙ্কর ভালো ছবি বানাবে, তুমি খুব
ট্রাস্ট রেখেছিলে, এবং হতাশা বোধহয় আমাদের থেকে তোমার না বেশি না, হয়েছিল। আমার না কি মনে হয় বলতো, আমার এই লাস্ট দুটো প্রজেক্টের ক্ষেত্রে আমার দেখো, দুটো ক্ষেত্রে রূপম এই কথা সেম বলেছিল, তাই জন্যই বলছি রূপমের কথাটা তুলে। দুটো ছবির কিন্তু আইডিয়া কিন্তু খুব ইন্টারেস্টিং, ইন্ডিয়ান 2 এরও আইডিয়া লেভেলে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। গেম চেঞ্জারের ক্ষেত্রেও এক্সিকিউশনে ফল্টার করেছে। ব্যাপারটা হচ্ছে তুমি দেখবে 2.0 শঙ্করের বেস্ট কাজ নয়, কিন্তু 2.0 কিন্তু এন্টারটেইনিং ছবি, মানে এরকম নয় যে তোমার ট্যাড বোরিং লাগছে বা কি দেখছি ভাই ননসেন্স, এরকম কিন্তু মনে হবে না। যেটা আমার মনে হয় এই লাইকা প্রোডাকশনের চক্করে, লাইকা প্রোডাকশন প্রথমে ইন্ডিয়ান 2 শুরু করলো, করে তারপরে সেটা আটকে গেল প্রোডাকশন। তারপরে শঙ্কর কি করলো যে ওখানে করতে পারছিল না, আচ্ছা শঙ্কর যেই অন্য ছবি করতে যাচ্ছে সেটাও করতে দিচ্ছে না, কোর্টে চলে যাচ্ছে, বলছে আগে এটা শেষ করো। শঙ্কর বলছে আরে ভাই বাজেট দাও তবে তো শেষ করবো। এই চক্করে ছবিটা আটকে ছিল। শঙ্কর গেম চেঞ্জার করতে গেল, ওর ওপর স্টে অর্ডার দিচ্ছিল। এবার যখন ফাইনালি ইন্ডিয়ান 2 শুরু হলো, গেম চেঞ্জারও প্যারালালি চলছে। এবার দুটো এরকম ম্যাসিভ প্রজেক্টকে একসাথে ডিরেকশন দেওয়া, একবার এটাতে একবার ওটাতে, এটা কি সম্ভব নাকি? তো তখনই স্বাভাবিক ব্যাপার জিনিসটা ঘেটে গেছে। আর তুমি দেখো ইভেন এই যে এখন ভেলপারি ছবিটা করতে যাচ্ছে, এখন লাইকা প্রোডাকশন আবার ওকে নোটিশ পাঠিয়েছে যে তুমি যদি ভেলপারি শুট করতে চলে যাও আমরা আবার কোর্টে যাব। আর শঙ্কর বলছে ভাই তোরা যদি ইন্ডিয়ান 3 রিলিজ করতে চাস তাহলে ভাই আমাকে তোরা বাজেট দে, যেগুলো অ্যাডিশনাল পোর্শন আছে আমি শুট করে দিচ্ছি, তারপর তোরা রিলিজ করে দে ফিক্স করে। কিন্তু আমাকে আর বসিয়ে রাখলে হবে না, কারণ আমি ভেলপাড়িতে মুভ করলে আমি কিন্তু আর ফিরে আসবো না ডিরেকশন, কারণ ওটা ওইভাবে হয় না। মানে ভেলপাড়ি একটা অত বড় নভেল, ও 3টে পার্টসে ভাবছে, ও ওটাতে যদি একবার ঢোকে তারপরে আবার এসে ইন্ডিয়ান 2 ডিরেক্ট করছে, ওরকম হয় নাকি? ওরকম ইয়ার কি নেই, এইটা একটা কারণ। সেটা মানে বক্স অফিস ফ্রেন্ডলিও একেবারে হবে না, কারণ ইন্ডিয়ান 3 একটা ডুম প্রজেক্ট, এটা একেবারে পরিষ্কার ইনফ্যাক্ট দ্য বক্স অফিস। তো সেই জায়গা থেকে ওটা ট্যাঙ্ক করে যাবে রিলিজ হলে। তো সেখানে ভেলপারি পার্ট 1 মুক্তি পেয়ে গেছে, তারপরে ইন্ডিয়ান 3 আসছে, এটা একেবারেই সঠিক নয়। ইনফ্যাক্ট ইন্ডিয়ান 3 অ্যাকচুয়ালি যদি নাই হয় আর কোনোদিন বেটার, মানে যদি শঙ্করের জন্য সেটা বেটার। আর নায়ক নিয়ে যেটা বলার সেটা হচ্ছে, নায়ক তো বক্স অফিসে হিন্দি মার্কেট একদমই চলেনি। আর নায়ক প্রথমে অনিল কাপুরের করার কথাও ছিল না। নায়কের একটা বিষয় হচ্ছে যেগুলো আমাদের শাহরুখের করার কথা ছিল। নায়ক নিয়ে যেটা একটা বিষয় যেটা আমাদের এখন এত ভালো লাগে, ছবিতে দেখবে হচ্ছে ওই একটা সাপের গান আছে, সবাই অ্যানিমেশনে সাপ হয়ে যায়, ঠিক আছে? আমার তো হেভি লাগে, ওটা হেভি মস্তি লাগে। খালি মনে হয় এর পরের সাপটা কত বড় হবে, কত মজার হবে। কিন্তু ওগুলো যখন এনেছিল না এই ছবিটার মধ্যে, মানে এগুলো হিন্দি অডিয়েন্স নিতে পারে, মানে তাদের প্রথম থেকেই ছবির যে মিউজিক সবকিছু কিন্তু ওই কারণে ফ্লপ হয়নি গো রূপম, ওটার একটা কারণ ছিল, সেই সময় 9/11 অ্যাটাক হয়েছিল, বোম পড়েছিল, তো লোকে ভয় পেয়ে গেছিল যে হলে যাব বোম পড়ে না যায়, এটা কিন্তু একটা ভয় ছিল সেই সময়। এটা ছবিটা রিলিজের 3 দিন পরে অ্যাটাক হয়েছিল, যেটা একটা বড় কারণ ছিল। আর ছবির হচ্ছে মানে এত ভালো ভালো জিনিসপত্র না, ছবিটা কিন্তু একটা সোশ্যাল একটা ভিডিও আছে দেখো, ওখানে কিন্তু বলেছিল, তারপরে এটা নিয়ে পরে ওরা কথা বলেছিল, ছবিটার অ্যালবাম যেটা রিলিজের এত বছর পর হিট হয়েছে, সেই গানগুলো সেই টাইমে ওয়ার্ক করেনি। এবং ওই ছবির যে অ্যাকশন সিকোয়েন্স, যেটা সব থেকে মানে হাইলাইটিং পয়েন্ট, ওই পুরো কাদা মেখে রয়েছে, স্লো মোশনে ফাইট, আমার হেভি লাগে দেখতে, ওগুলো সেই সময় অডিয়েন্সের পছন্দ হয়নি, মানে ওই টাইমে যখন রিলিজ হয়েছিল। কাদা মেখে যে অ্যাকশন দৃশ্যটা, রূপমদা তুমি যেটা কথা বললে, ওই অ্যাকশন দৃশ্যটা আমি বলছি অনেক বড় বড় গ্র্যান্ডিওর ওয়ালা সিনেমা চলে আসবে, ওরকম একটা সেট পিস তুমি পাবে না। অনেক ফিল্ম মেকার আসবে, অনেক ফিল্ম মেকার, অনেক বড় বড় ফিল্ম মেকার আমি জানি যারা এই মুহূর্তে খুব সেলিব্রেটেড, কিন্তু ওই কাদা মেখে অ্যাকশন সিকোয়েন্সের কোনো তুলনা চলে না, ঠিক আছে? ওটা আনরিয়েল সিকোয়েন্স, ওটা মানে এখনো যখন টেলিভিশনে অ্যাকচুয়ালি দেখো, নায়ক একটা এমন ছবি সবার বাড়িতে চলে, দিলে এখনো লোকে বসে দেখে। ওই অ্যাকশন সিকোয়েন্সটা আমি আগে পিকচার ছবিটা হয়তো না দেখলেও ওই অ্যাকশন সিকোয়েন্সটা আমি এখনো বসে দেখিনি, মানে আমি বলছি প্রচন্ড ক্লাসিক। ওই সিকোয়েন্স ছেড়ে দাও, ছবিতে যখন মুম্বাইতে জ্যাম লেগেছে দেখাচ্ছে এবং গাড়ির ওপর দিয়ে বডি নিয়ে যাচ্ছে, ভাই ওটা সিকোয়েন্স। আরে ছবিতে ওরকম ওরকম একটা গ্র্যান্ডার আর কোন ছবিতে পাবো? ওটার মতো সিন হয় না, যে পুরো জাম লাগিয়ে দিয়েছে। আমি বলছি ইভেন অপরিচিতের যে ক্লাইম্যাক্সটা, অপরিচিতের ক্লাইম্যাক্সটা দেখবে একটা ঘরের মধ্যে হয়, ওই আম্বিকে ফ্রিজ করে দেয় পুরো বরফের মধ্যে, তবে বেরিয়ে আসে, ওই অ্যাকশনটা কম ভালো নাকি? তাহলে ওটা হয়তো হচ্ছে। আর আমি শঙ্করের একটা ইন্টারভিউ দেখেছিলাম, তামিল ভার্সনে ছিল, ওখানে ওকে বলছে যে আচ্ছা আপনি ক্লাইম্যাক্স গুলো মানে মানে কি বেসিসে ভাবেন? বলছে দেখো ওটা আমার গল্প ডিকটেট করবে, ঠিক আছে? যেরকম ধরো নায়কে অ্যান্টি ক্লাইম্যাটিক ছিল, অপরিচিতে দেখবে একটা ঘরের মধ্যে হচ্ছে, ঠিক আছে? আবার তুমি দেখবে রোবটে বিশাল গ্র্যান্ডার ভাবে হচ্ছে, ঠিক আছে? তো বলছে সিনেমা মানে ডিকটেট করে দেবে, কন্টেন্টটা ডিকটেট করে দেবে যে আমার হয়তো একটা ঘরের মধ্যেই হতে পারে, ঠিক আছে? মানে সব সময় যে ওটাকে আমাকে ওপেন স্পেসে নিয়ে গিয়ে বিশাল বড় করে করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? ওটা ওর বক্তব্য আর কি ছিল।
যাই হোক, আমরা শঙ্করে শিফট করে গেলাম, আমরা কাশ্যপকে নিয়ে বলছিলাম হঠাৎ শঙ্করে। দাঁড়া অরিত্রদা, একটা কথাই বলি, তুমি যে এই হ্যাঁ, যে কথাটা শঙ্কর বলেছে, যেটা বলতে বাধ্য হচ্ছি, মানে হ্যাঁ, আজকালকার ফিল্ম মেকাররা ধরো যারা আর কি মানে মানে শঙ্কর সেই সময় মানে আর্লি 2000 যে পরিমাণ বড় ফিল্ম মেকার অলরেডি হয়ে উঠেছে, আজকের দিনে যারা বড় ফিল্ম মেকার তারা এই ক্লোজ ডোর অ্যাকশন সিকোয়েন্স ক্লাইম্যাক্সে একটা বড় ইভেন্ট ফিল্ম বড় বাজেট বলে প্রমোট করেছে, ভাবতে পারবে? এ সম্ভবই না, এ সম্ভবই না, এ পারবেই না। এবং অডিয়েন্সও অনেকের আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি এটা রিয়াক্ট ভালোভাবে করবে না। অনেক অনেক দর্শকই যে আরে ভাই কি করে দেখালো, ঠিক আছে, অনেক মাসি হয়তো এরকম ভাবে ব্যাপারটাকে পছন্দ করবেও না সে অর্থে। এই জন্যই দেখো একটা ফিল্ম মেকার এরকম নাম এমনি করে। আমরা আবার একটু কাশ্যপে আসি। আমি বলছি কাশ্যপ হ্যাঁ, একদম, আজীবন যেরকম ধরনের ছবি বানিয়েছে, আমরাও লেখাগুলো নিয়ে বলছিলাম, ডায়লগস নিয়ে বলছিলাম। তোরা ভাবো কাশ্যপ ছবি বানিয়েছে একটা, দ্য রিটার্ন অফ হনুমান, ঠিক আছে? মানে ওটার মতো এনজয়মেন্ট আমরা আর কোন ছবিতে পেয়েছি? মানে কি মজা লেগেছিল যখন গানটা হচ্ছে। ওটা ভাবো হনুমানকে নিয়ে ছবি বানিয়েছে যেখানে একটা গান ঢুকিয়েছে পেট হেয়া ব্ল্যাক হোল। মানে এটা ভাবা যায় এ কি করেছে। এবং ওই পার্টিকুলার সিনটা যে রুটি বেলছে ওরা খেয়ে যাচ্ছে, রুটি বেলছে খেয়ে যাচ্ছে, মানে ওটা কি মজাদার একটা সিন। আম খেতে গিয়ে নাকি সূর্য খেয়ে নেবে, কি দারুণ দারুণ সিন। এত মজা লেগেছিল আমার দেখে। আমি তো না না, আমি actually বহুদিন বলবো কি যে মানে আমি বহুদিন জানতামও না যে ওটা অনুরাগ কাশ্যপের ছবি। আমিও জানতাম ওই না, যে আমিও হ্যাঁ, জানতাম যে না। ইন্টারভিউতে কাশ্যপ বলেছে ওটা দেখার পরই আমি জেনেছি ওটা, তার আগে আমি জানতাম হ্যাঁ, না। ওটা না মানে না, আমি অনেকে কবে হয়তো জেনেছি বলো তো? আমি কবে জেনেছি বলছি। ভূতনাথ হ্যাঁ রিটার্নস বলে একটা সিনেমা হয়েছিল, ভূতনাথ রিটার্নস, নিতেশ তিওয়ারি ডিরেক্ট হ্যাঁ করেছিল। তো ভূতনাথ রিটার্নস এ দেখবে একটা জায়গা আছে যে ভূতনাথ ইলেকশনে নামে। এবার হুম ভূতনাথ যখন ইলেকশনে নামে, তো তখন ওকে একটা প্রচারের জন্য গান লেখাতে হবে। তো বলে গানটা লেখাতে কার কাছে যাবো, তো ওরা যায় হচ্ছে অনুরাগ কাশ্যপের কাছে, ঠিক আছে? হুম তো এবার অনুরাগ হুম কাশ্যপকে দেখবো, ওখানে অনুরাগ কাশ্যপ হিসেবেই দেখিয়েছে, ও বসে আছে এবং ওর সামনে অমিতাভ বচ্চন বসে আছে, ও দেখতে পাচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। তো অমিতাভ বচ্চন বলছে, देखिए आपके फिल्म आप जो गाने लिखते हैं उनमें गालियां होती है, हमको गाली नहीं चाहिए। তখন বলছে ঠিক আছে স্যার, मैं कर दूंगा, এরকম ভাবে বলছে। মজা ছিল, কমেডি ছিল। তো ওইখানে আমি প্রথম যখন ওই ছবিটা দেখছি, তখন আমি দেখছি ওর ব্যাকগ্রাউন্ডে অনুরাগ কাশ্যপকে যে অফিসটা দেখাচ্ছে, যেহেতু ওই ছবিটা ইটসেলফ একটা চিলড্রেন্স ফিল্ম, নিতেশ তিওয়ারি বানাচ্ছে, তাই পিছনে পোস্টারটা দেখেছে রিটার্ন অফ হনুমানের। তখন আমি বললাম কি, এটা তো রিটার্ন অফ হনুমান, এটা কি অনুরাগ কাশ্যপের সাথে কোনো কানেকশন আছে? তখন আমি গুগল করে জানতে পারলাম, আচ্ছা এটাও বানিয়েছে। তবে আমি শুনেছি এরকম, অনুরাগ কাশ্যপের আরেকটা ইন্টারভিউতে শুনেছিলাম যে রিটার্ন অফ হনুমানটা নিয়ে নাকি অনুরাগ কাশ্যপ খুব একটা খুশি ছিল না। অ্যানিমেশনের কাজ নাকি ও খুব একটা দেখে স্যাটিসফাইড ছিল না, ওর মনে হয়েছিল যে আরো কিছু ওয়ার্ক করা উচিত। আর ওর প্রডিউসার ছিল হচ্ছে শৈলেন্দ্র সিং। শৈলেন্দ্র সিং হচ্ছে 8/10 তসবিরের প্রডিউসার, মালামাল উইকলির প্রডিউসার, ঠিক আছে? অনেক ডিফারেন্ট কাইন্ড অফ কাজও করেছে। ফির মিলেঙ্গে বলে একটা কাজ করেছিল সালমান খানকে নিয়ে, সেখানে সালমান খান এইডস হয় সালমান খানের, খুব ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম ছিল। রেবতী ডিরেক্টর ছিল ওটা। তো শৈলেন্দ্র সিং অনেক 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 ওই ইভেন সুজিত সরকারের ইহা বলে ছবিটা, যেটা প্রথম ছবি, ওটা প্রডিউস করেছিল। তো শৈলেন্দ্র সিং ওটার প্রডিউসার ছিল। তো ওর সাথে একটু বাওয়াল হয়ে গেছিল আর কি কাশ্যপ। বাট ওটা আই থিঙ্ক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট চিলড্রেন ফিল্মে, ওই রিটার্ন অফ হনুমান। এবং তুমি যদি আমি দেখো, দেখো বল হ্যাঁ, বলো একটু, বল। আমি জাস্ট না একটা তুমি কথাই আগে বলে বলছিলাম, নাও, আমি তারপর বলবো। ছবিটা তুমি দেখবে হনুমান বলে একটা ছবি অলরেডি এসেছিল 2005-এ, যেটা তখন আমরা ছোট ছিলাম, যেটা ওই আগড়ম বাগড়ম দেখো এই তিগড়ম বলে একটা গান ছিল, খুব হিট হয়েছিল, হুম, ঠিক আছে? ওটা পরে পোগো টোগোতেও দিত। এটা এটা সিকুয়েল ছিল কাইন্ড অফ। কিন্তু তুমি দেখবে ও রিটার্ন অফ হনুমানটাকে খালি দেব দেবতার থেকে নিয়ে এসে, তুমি দেখবে ওটা একটা এনভায়রনমেন্টাল মেসেজ রয়েছে, যে তুমি যত প্লাস্টিক পলিউশন করবে তত জিনিসটা তোমাকে ব্যাকবাইট করবে। সেটা নিয়ে একটা ওই ভলক্যানো নিয়ে, যে শুক্রাচারী, মানে ওটার সাথে মাইথোলজিটা কানেক্ট করে, যে এখন লোকে বলছে মাইথোলজির সাথে মডার্ন ডে জিনিসপত্র কানেক্ট করে লোকে সিনেমাতে দেখাচ্ছে, কাশ্যপ কিন্তু ওই ছবিটার মধ্যে ইটসেলফ ওটা করেছিল। ওটা নিয়ে বেশি কথাবার্তা হয় না, কিন্তু তুমি ওখানে দেখবে যে রাক্ষসরা বলছে যে আমরা নতুন জেনারেশনে ফিরে আসবো, শুক্রাচার্য বলছে। এবং সেটা পরে দেখা যাচ্ছে যে এই যে প্লাস্টিক সবকিছু হয়ে গেছে পুরো পৃথিবীতে, চারিদিকে বেরোতে পারছে না ওইটা, সেটাকেই আর কি ওইভাবে যেভাবে রিপ্রেজেন্ট করছে, ওটা খুব ভালো আইডিয়া লেভেলে খুব ইন্টারেস্টিং ছিল। আর ছবিটার মধ্যে প্রচুর এন্টারটেইনিং ভ্যালু ছিল, প্রচুর কমেডি, প্রচুর বিভিন্ন সিনেমার রেফারেন্স দিয়ে খুব মজার করেছিল জিনিসটা। আমার কাছে মাঝে মাঝে এই রিলসটা আসে, আমি কমেন্ট বক্সে গিয়ে দেখি প্রত্যেকে বলছে যে আমরা কেউই জানতাম না যেটা অনুরাগ কাশ্যপের বানানো ছবি, মানে কেউ জানে না। ভাবে এটা খুবই শকিং আর কি। আরেকটা জিনিস নিয়ে আমি দেখো, আমরা তো দেখো অনুরাগ কাশ্যপের বেস্ট ছবি কি বা কি বৃত্তান্ত সেসব নিয়ে কথা বলবো আসছি, কিন্তু যেটা নিয়ে কথা হয় না, মানে আজকালকার যারা ফিল্ম মেকার ধরো ধরো যাদের আর কি ছবির অ্যালবাম খুব পপুলার হচ্ছে, ধরো আদিত্য, ধরো রিসেন্ট এক্সাম্পল,
সন্দীপ রেড্ডি বাংলা, বাংলার ক্ষেত্রে সৃজিত দা ভালো ভালো গান আমাদেরকে ডেলিভার করে। আরো তুমি বিভিন্ন ইমতিয়াজ আলী তুমি পেয়ে যাবে, রাজু হিরানি তুমি পেয়ে যাবে। কিন্তু অনুরাগ কাশ্যপের মিউজিক অ্যালবাম নিয়ে দেখবে খুব বেশি কথা হয় না, কিন্তু সব থেকে ডিফারেন্ট যদি কেউ হয়ে থাকে তুমি দেখবে একদম আলাদা, একদম আলাদা। তুমি নিশাঞ্চির গান গিয়ে দেখো, নিশাঞ্চির যে অ্যালবামটা, মানে তুমি দেখবে প্রচুর রিলস সেটাকে নিয়ে হচ্ছে, কিন্তু আলাদা করে কেউ সামহাউ পয়েন্ট করবে না যে দেখো অনুরাগ কাশ্যপ কি ব্রিলিয়ান্ট, অনুরাগ কাশ্যপের সিনেমার গান। বা গ্যাংস অফ ওয়াসিপুর গিয়ে তুমি দেখো, মানে অদ্ভুত অদ্ভুত আতরাঙ্গি গান পাবে, মানে যে গানের মানে হতেও যে পারে এরকম গান, এইটাই কেউ ভাবতে পারে না। তো এখানে কেন স্নেহার সঙ্গে অনুরাগ কাশ্যপের যে কোলাপটা, হ্যাঁ তুমি দেখবে গ্যাংস অফ ওয়াসেপুরে একটা গান ছিল না চিচা লেদার বলে, যেটা ওই বাচ্চা মেয়েটা গিয়েছিল, দুর্গা বলে একটা বাচ্চা মেয়েকে ওরা খুঁজেছিল যে ট্রেনে গান গাইতো, স্নেহা খানওয়ালকার তাকে খুঁজে এনেছিল। ওই গানটার যে মানে মানে লিরিক্সটা এবং তার সাথে ওর যে মিউজিকটা, ওই যখন চেজটা হয় মেরা জুতা ছেলে ওইটা চিরকাল, এটা চিরকাল কাশ্যপ করে, শুধু গ্যাং তো না, তুমি দেখবে তবা তেরা জলওয়া, তবা তেরা প্যার, মানে চিরকালই করেছে। এই এই একটা অন্য ধরনের একটা মিউজিক অ্যালবাম। মানে নিশাঞ্চিতে আমি গানগুলো এখন মনে করতে পারছি না, এমন একটা গান আছে না, মানে আনরিয়েল গান সমস্ত। মানে আমি এই আরেকটা ট্রিভিয়া ছোট করে দিয়ে দিই, এই তবা তেরা জলওয়া তবা তেরা প্যার যেটা বলছে সাগর নীল, যেটা ডেভডির গান, এই গানটা হচ্ছে ইটস আ ট্রিবিউট টু ওম দারবাদার বলে একটা ছবি। ওম দারবাদার, ওম দারবাদুর হচ্ছে কামাল স্বরূপের ছবি। আমি একবার ইন্টারভিউ করেছিলাম টেলিফোনিক, দারুণ লোক কিন্তু খুবই অফবিট সিনেমা বানায়। তো ওখানে একটা গান ছিল বাবলু ব্যাবেলনসে বাবলি টেলিফোনসে, ঠিক আছে? তো সেই গানটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা করেছিল, মানে তবা তেরা জলওয়া তেরা ইমোশনাল অত্যাচার। আর তুমি ইভেন আমি বলছি এইগুলো তো রিসেন্ট ছবি, আমি বলছি পাঁচের মিউজিক বিশাল ভারদ্বাজ করেছিল। তুমি ওটার গানগুলো শুনবে, কেউ শোনে না যেহেতু অত পপুলার নয়, সে রিলিজ করেনি। ছবিটা নিয়ে হয়তো কিছু লোক কথাবার্তা বলে, বাট তুমি যদি পাঁচের মিউজিক অ্যালবাম শোনো, ইট ওয়াজ ভেরি ভেরি ডিফারেন্ট, খুব এক্সপেরিমেন্টাল। আমি একটা ছবি নিয়ে কথা বলবো, কাশ্যপের ছবিটা আমি বহু পরে দেখেছিলাম, আমার চ্যানেল রিভিউ আছে ছবিটার নাম হচ্ছে ট্রেন টু মহাকালী। ঠিক আছে, আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা ট্রেন টু মহাকালী দেখুন, শর্ট ফিল্ম কাশ্যপের, একটা হ্যান্ড ক্যামে বানিয়েছিল ছবিটা, ও ছবিটা নিয়ে পরে বলছিল এই ছবিটা অনেক কিছু অনেক দিন ধরে করবো ভাবছিলাম, সবাই বলছে কে ভালো করে বলছে একটা ছবি করি। তো আমরা তখন মানে বানিয়ে ফেলি, খেলতে খেলতে শুট করি, আমি কখনো ছাড়বো না, কিছুটা বানিয়ে ফেলি। আমি অডিয়েন্সকে বলবো আপনারা ট্রেন টু মহাকালী দেখুন, খুব ভালো লাগবে, মজার ছবি, মানে মজা মানে কি শেষে একটু শখই দেবে আর কি, যেরকম কাশ্যপের জোনের ছবি ওরকমই ছবি, ভালো লাগবে, দেখুন আপনারা দেখতে পারেন, ভালো ছবি। না, আমি এখানে দুটো নিশাঞ্চির গান বলবো, তোমরা একবার ট্রাই করে দেখো, ডেফিনেটলি গানগুলো শুনেছো। একটা হচ্ছে পিজিয়ান কবুতর বলে একটা গান আছে, ঠিক আছে, আর একটা ফিল্ম দেখো বলে গান আছে। এই দুটো গান কখনো একবার শুনে দেখো। পিজিয়ান কবুতরের লিরিক্স দেখলে তোমরা উড়ে যাবে। হয়তো ছবির মধ্যে দেখেছো আলাদা করে, গল্পটার মধ্যে ছিলে, গানটাকে আলাদা করে শোনোনি, গানটাকে আলাদা করে শুনবে, মানে লিরিক্সে মস্তি পেয়ে যাবে। আর রূপম দা যে ছবিটার কথা বলছে, সেই ছবিটার একটা গল্প রয়েছে, গল্পটা তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। আমি একটা গল্প লিখেছিলাম এবং গল্পটা লিখে আমি অরিত্রদা এবং রূপমদাকে পড়াই। এটা অনেক আগের কথা বলছি আমি, ঠিক আছে, তখন আমার 10,000 সাবস্ক্রাইবারও হয়, অনেক আগের কথা বলছি। গল্পটা পড়ে আমাকে অরিত্রদা রূপমদা, অরিত্রদা মোস্ট প্রবাবলি, বা দুজনেই বলেছিল, আর খেয়াল নেই, যে তো একটা এরকম ছবি আছে ট্রেন টু মহাকালী, এটা কিন্তু অনুরাগ কাশ্যপ এই গল্পে কিন্তু কাজ করে ফেলেছে অলরেডি। আমি বললাম তাই? বললাম কোথায় পাওয়া যায় বলো? তখন অরিত্রদা বলে ইউটিউবেই পাবি, ইউটিউবেই পাবে, দেখো। ঠিক আছে, আমি গিয়ে গল্প দেখছি, আমি দেখছি যে হ্যাঁ, মানে কোডটা, মানে দেখো আলাদা ছিল আমারটা, একদম সেম নয়, কিন্তু কোডটা গিয়ে মিলে যাচ্ছে। আমি ভাই এটা আমার কি হলো? ঠিক আছে, তখন আমি ট্রেন টু মহাকালী দেখিনি, আমাকে অরিত্রদা আর রূপমদা অ্যাকচুয়ালি সাজেস্ট করেছিল ট্রেন টু মহাকালী ছবিটা দেখো। আর ওই ছবিটা দেখা একদম সম্পূর্ণ ডিফারেন্ট, মানে ওই ছবিটা মানে খুবই ইন্ডি ভাবে শুট করা, একদম ইন্ডি ভাবে বানানো। ওটার একটা গল্প আছে, ওটা একটা ট্রিভিয়া দিচ্ছি। ওটা যে ডিজিটাল ক্যামেরা দিয়ে শুট করা, ওটা তখন ডিজিটাল ক্যামেরা এমটিভির কাছে ছিল। ওরা কি করেছিল, কাশ্যপের কাছে কোনো ক্যামেরা ছিল না, কাশ্যপ কি করেছিল, ওগুলো অ্যাকচুয়ালি এসেছিল স্টারে, একটা হতো বুঝলো, স্টার বেস্ট সেলার্স বলে। সেখানে রাজকুমার হিরানি থেকে শুরু করে অনেকেই বানিয়েছিল শর্ট। রাজকুমার হিরানিটা মনে হয় রিলিজ করেনি, ইভেন ইরফান খানও একটা ডিরেক্ট করেছিল, তিগমানসু দুলিয়া অনেকগুলো ডিরেক্ট করেছিল। ওগুলো আই থিঙ্ক মনে হয় হটস্টারে আপনারা পেয়ে যাবেন, স্টার বেস্ট সেলার্স বলে। তো সেখানেই আর কি এই ট্রেন টু মহাকালী ওটারই সেগমেন্ট ছিল আর কি। তো অনুরাগ কাশ্যপ বলেছিল আমি একদম ন্যাচারাল লাইটে শুট করবো, এবার এরকম ক্যামেরা যেটা ন্যাচারাল লাইটে শুট করা যেতে পারে, ইজি টু ক্যারি হয়, সেটা ডিজিটাল ক্যামেরা। এবার তখন ডিজিটাল ক্যামেরা একমাত্র এমটিভির কাছে ছিল। এবার এমটিভির অফিস বন্ধ হয়ে যায়, অফিসেই ক্যামেরাটা থাকে। ওরা কি করেছে, সিকিউরিটিকে ঘুষ দিয়েছে, দিয়ে বলেছে তুই রাত্রির বেলা ক্যামেরাটা নিয়ে আমাদের কাছে আসবি, দেখবে পুরো ছবিটা রাত্রিরে শুট করা, দিনের কোনো শট নেই।
ঠিক আছে? হুম, এবার হুম, সিকিউরিটি বলছে मुझे क्या मिलेगा पैसे के अलावा, বলছে तू इसमें एक्टिंग करेगा, বলছে তুই तेरे को टीवी पे दिखाएंगे, বলে ওকে বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে এসছে। ও কি করতো, যেই অফিস বন্ধ হয়ে যেত রাত্রির বেলা ও ক্যামেরাটা নিয়ে বেরোতো, এরা মিট করতো, করে এবার ওরা বম্বেতে ঘুরে ঘুরে একদম রিয়েল লোকেশনে উইদাউট এনি পারমিশন শুট করতো। তাই জন্য তুমি দেখবে ছবিটার মধ্যে প্রথম শুরু হয় যখন ছবিটা দেখবে একটা ট্রেনের মধ্যে কে মেনন বসে আছে, দুটো লোক দেখবে সত্যে আর পরিন্দা নিয়ে আলোচনা করছে যে আভি পরিন্দা কা আন্না কা জামানা গয়া, আভি বিকু মাত্রে কা জামানা है, দেখবে দুজন আলোচনা করছে আর কে মেনন বসে বসে শুনছে। দেখবে একটা শর্ট আছে ওরকম। তো ওগুলো বিনা পারমিশনে ওরা ধরো লাস্ট লোকাল যাচ্ছে, সেখানে উঠে গেছে ক্যামেরা নিয়ে বসে গেছে, দিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছে যে তোরা কর, আমরা ক্যাপচার করবো। এইভাবে শুট হয়েছিল ওই ছবিটা। এবং পরবর্তীকালে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড হতো তখন, সেই স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে বেস্ট ওটা পেয়েছিল, শর্ট ফিল্মে পেয়েছিল অ্যাওয়ার্ড পেয়েছিল। ওই বেস্ট সেলার্স এর মধ্যে শ্রীরাম রাঘবানেরও একটা শর্ট ফিল্ম আছে, দেখো তোমরা, একটা পুলিশ এনকাউন্টার নিয়ে, খুব ভালো গল্প। ওটা বোধহয় যেটা শ্রীরাম রাঘবনের ছবি, ওটা এডিট করেছিল হচ্ছে রাজকুমার হিরানি, যেটা অরিত্র বলছে। এগুলো সব হচ্ছে একই টাইমের ছবি। আর না, আমি তুমি যেটা শ্রীরাম রাঘবানেরটা বলছো ওটা আরো আগে, ওইটা যেটা বলছো 8 কলাম অ্যাফেয়ার, ওটা হচ্ছে ওর পুনে এফটিআই এর ছবি, যেটা না ইউটিউবে আমি আছে। আমি যেটা বলছি এটা হচ্ছে রামান রাঘবের ওটা করেছিল। রামান কোনটা? রাঘব, যেটা রামান রাঘবটা এটার পার্ট নয়, রামান রাঘবটা আরো আগে করেছিল, আর্লি 90s এ করেছিল। ওটা জানি না রাজকুমার হিরানি এডিট করেছে কিনা, বাট ওর যে ডিপ্লোমা ফিল্ম ছিল, হুম, ওর যে রামান ডিপ্লোমা রাঘবের এডিট করে। আচ্ছা, হুম, না এরা তো বন্ধু ছিল। 8 কলাম অ্যাফেয়ার যে ছবিটা বলছে, এই ছবিটা হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে বহু আগে দেখেছিলাম। মানে রাজু ওটা হিরানি দারুণ এডিট ছিল। করেছে। হ্যাঁ, হুম। রাজু হিরানি এডিট করেছে জানতে পেরে আমি যে দেখি ভাই এরকম দুজনের কোলাবোরেশন, ছবিটা দেখি এইভাবে হ্যাঁ। দেখেছিলাম। আর অরিত্রদা যেটার কথা খানিকক্ষণ আগে অরিত্রদা রূপমদা বলছিল, প্রদীপ্ত ভট্টাচার্যের কথা বলছিল শুটিং প্রসেস, তো সেই ঘুরে ফিরে অরিত্রদা কিছুক্ষণ আগে একই কথা বললো। মানে তুমি দেখবে এই জুগারু টেকনিক অ্যাকচুয়ালি কিন্তু মানে অনুরাগ কাশ্যপের মধ্যে একদম ভরপুর, মানে জুগারু মাস্টার। অনুরাগ কাশ্যপ কি করে যে ও চলে যায় হচ্ছে গ্যাংস্টার ওয়াসিপুরে, এইভাবে করেছে যে ওর বাবা আর কি একটু গণ্যমান্য ব্যক্তিত্ব ছিল ওর, মানে যেখানে পৈতৃক বাড়ি সেই এলাকাতে, এবং সেখানে গিয়ে আর কি ও বিভিন্ন জায়গাতে যে একটু আমার বাবার আর কি নাম বানিয়ে চলো আমি ইউজ করে নিই, ছোট্ট করে শুট করে ফেলি, এইভাবে বহু জায়গাতে গিয়ে ইউজ করে শুট করেছে। এবং দেখো ওর ভাইয়ের নাম একই কাজ করে। হ্যাঁ, ওর ভাইয়ের নাম ভাঙিয়ে বলেছে, ওর ভাই দাবাঙের ডিরেক্টর, ঠিক আছে, অনেকে বলছে দাবাঙের ডিরেক্টর বলছে, হ্যাঁ ওটাকে ব্যবহার করেছে। আর ওকে বলা হয়েছিল যে মানে ক্যামেরা রাখা যাবে না ফ্লোরে, ও বলছে ঠিক আছে যদি আমরা ক্যামেরা ফ্লোরে না রাখি তাহলে তো কোনো সমস্যা নেই, আমরা সব ওখানে ম্যাক্সিমাম শট হ্যান্ডেল নিয়ে নিয়েছে। এই কথাগুলো যখন কাশ্যপ বলে না হেভি লাগে। আমি একটা জিনিস বলছি, এটা কাশ্যপ খুব ভালো একটা বিশ্লেষণ দিয়েছে। ও বলছে যে ও ছবি বানাতে বানাতে একটা জিনিস শিখেছে, এগুলো হচ্ছে যাদের সাথে কাজ করেছে তাদের কথাও বলেছে এবং নিজেও বলেছে যে বহু সময় কি হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রেই হয়, আমি এটা যারা মেকার যারা ভিডিও দেখছে সবাইকেই বলতে চাই, সেটা হচ্ছে বহু শট নেওয়ার থাকে কিন্তু আর টাইম থাকে না। তখন কি করা যেতে পারে? কাশ্যপ যেটা বলেছিল যে সেই সময় কাশ্যপ যেটা করে সেটা হচ্ছে সব শট ভুলে যায়। ও শুধু ভাবে যে আমাকে দেখাতে হবে হচ্ছে এই ক্যারেক্টারের দুটো চোখ, এবং এই দুটো চোখ দিয়ে হচ্ছে ও কি এক্সপ্রেশনটা হোল্ড করছে সেটা দিয়ে আমাকে গল্পটা শেষ করতে হবে। এবং আমি তখন আর রুলস, আমার এতগুলো শট নেওয়ার আছে, এস্টাবলিশ আছে, সব বাদ দিয়ে দিই। আমি শুধুমাত্র চোখটা স্টে করি, ওই চোখ দিয়ে 90% গল্প এবার বলা যেতে পারে। এবং ওই শটটা ওখানেই ছেড়ে দাও, তোমার অনেকটা গল্প বলা হয়ে যাবে, ওর ব্যথিত জীবন, এরপর কি করবে এটা না করবে। এবং ওর যে এক্সপ্লেনেশনটা দিয়েছে না, ওটা দারুণ দারুণ ওটা। না না, রূপকদা ওইটা তোমরা ছবি বানিয়েছো, আমি তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করো, তোমরা বেটার বলতে পারবে। এটা কি কাশ্যপের এই যে ব্যাখ্যাটা যে চোখ দুটো ধরে, তোমার কি মনে হয় যে মানে এটা অডিয়েন্সের সাবকনসিয়াসে একটা ইমোশন চলে গল্পটাকে কেন্দ্র করে, এবং সেখানে যদি মানে একবার আমার মনে আছে বোধহয় প্রবাবলি সাইফ আলী খান এই কথাটা বলেছিল যে যখন তুমি বুঝতে পারছো না যে কি অভিনয় করবে একটা পার্টিকুলার দৃশ্যে, তখন তুমি জাস্ট লেট ইট বি, মানে কিছু করোই না, তখন অডিয়েন্স এমনি তো ওই ইমোশনটা ধরে নেবে চট করে। তো এইটা কি তোমাদের মনে হয় যে এটা একটা রিজন এইভাবে বিষয়টাকে অনুরাগ কাশ্যপের ভাবা? না দেখো, এটা আমার যেটা মনে হয়, আমি এক্স্যাক্টলি জানি না, অনুরাগ কাশ্যপের এই ইন্টারভিউটা আমি দেখিনি যেটা রূপম যেটার কথা বলছে, কি কনটেক্সটে বলেছে এক্স্যাক্টলি। বাট আমি মানে হিচককের একটা ইন্টারভিউ দেখেছিলাম, হিচকক বলেছিল যে তুমি এই যে একটা লোক তাকিয়ে আছে, এই যে শটটা, এটাকে এডিটের থ্রু দিয়ে আগে পিছে তুমি কি লাগাচ্ছ, ঠিক আছে, সেইটার উপর দিয়ে না মানে তুমি অডিয়েন্সের মানে মাথার সাথে খেলতে পারো। ঠিক আছে, মানে ধরো তুমি দেখালে একটা বাচ্চা ছেলে পড়ে গেছে সাপোজ,
হুম, বা হুম, ধরো একটা বাচ্চা ছেলে খাচ্ছে, ঠিক আছে, হুম, তুমি তারপরে একটা লোকের ক্লোজ আপ দেখালে, তারপরে আবার বাচ্চা ছেলেটা শর্ট রাখলে, ঠিক আছে, হুম, এরকম ভাবে রাখলে। বা ধরো তুমি লোকটার ক্লোজ আপ, তারপর বাচ্চাটা খাচ্ছে, বা বাচ্চাটা ধরো খেলছে, ও দেখছে, তারপরে আবার লোকটার ক্লোজ আপ, মানে হুম, এবার তার মানে কি, একটা লোক খুব কম্প্যাশনেট, মানে খুব একটা দেখছে একটা বাচ্চা খেলছে, সেইভাবে খুব কম্প্যাশনেট ভাবে দেখছে জিনিসটাকে। এবার তুমি বাচ্চার শটটা কাটো, কেটে ওখানে একটা বিকিনি পরা মেয়ের শট লাগিয়ে দাও। এবার তুমি যখনই দেখবে একটা ক্লোজ আপ, হুম, বিকিনি ক্লোজ আপ, তখন তোমার মনে হবে একটা হুম, কোনো পারভার্ট লোক মেয়েটাকে দেখছে, হুম, ঠিক আছে, হুম, হুম, এক্সপ্রেশন সেম আছে, ঠিক আছে। একদম। এইটা, তো এই যে জিনিসটা, এই যে হয়তো ও যে বলছে যে চোখে আমি ক্লোজ আপ নিয়ে চলে যাবো, তার আগে যেহেতু আমরা কিছু শর্টস দেখেছি, তো ওটা আমাদের মাথায় হুম, ওই এডিটে ওইটাকে এমন জায়গাতেই বসিয়ে দেবে, ঠিক আছে। হুম, তুমি দেখবে হয়তো ওই দেখবে একটা গ্যাংস অফ ওয়াসেপুরে একটা শর্টে, যেটা রূপম বলছে, আমি দুটোকে কানেক্ট করে বলছি আর কি, পুরোটাই আন্দাজে। দেখবে সুলতান, মানে আমাদের পঙ্কজ ত্রিপাঠী একটা ক্লোজ আপ নেয়, পঙ্কজ ত্রিপাঠী এইভাবে তাকিয়ে আছে, যেটা দেখবে প্রচুর মিমস হয়, পঙ্কজ ত্রিপাঠী এইভাবে just তাকিয়ে আছে। কিন্তু তার হুম, আগে পিছে যেহেতু শর্টস গুলো আমরা জানি, ওই জন্য পঙ্কজ ত্রিপাঠীর ওই ইমোশনটা যে হোল্ড করছে, আমরা সাইকোলজিক্যালি ভেবে নিচ্ছি যে আচ্ছা এটার এইটা ইম্প্যাক্ট, বা এটা ভাবছে, এটা ভাবছে। আগের যেহেতু শর্টস গুলো, বা আগে পিছে যেটা ও বসিয়েছে, সেটা এমন ভাবেই আমাদেরকে সাইকোলজিক্যালি রেডি করে দিচ্ছে যে এবারে হয়তো হুম, লোকেদেরকে হুম, মারবে। ফর এক্সাম্পল, যে হুম, সুলতান যে ক্যারেক্টারটা এতটাই গোলাটাই, যে এবারে লোকেদেরকে মারবে, কারণ সেটা আগে আমাদেরকে সেই কিউটা, ভিজুয়াল কিউটা দিয়ে দিয়েছে। হুম, আমি এইগুলো টেকনিক। সাগর এটা বহুবার এই ছবিটার কথা বলে, আমি বলছি ডেনি ভিলনোভের 3টে ছবি আমি বলছি, এবং 3টে ছবির তুই এন্ডিং দেখ, পুরো এরকম ভাবেই ছেড়েছে। একটা হচ্ছে হচ্ছে আমাদের এনিমি, একটা হচ্ছে হুম, প্রিজনার্স, আর একটা হচ্ছে হুম, ইনসেন্টিভস। 3টে হুম, ছবি, একটা ঘুরছে, একটাতে মাকড়সাটা কিক করছে, এটা খুব ভয়ানক। একটা হচ্ছে হুম, ওই হুইসেলটা শুনছে, লাস্ট ক্যারেক্টারটা তাকাচ্ছে, ইনসেন্টিভ তাই লাস্ট তাকাচ্ছে, এবং ওই যে তাকানো রিয়েলাইজ করবে, ডিরেক্টেড বাই ডেনি ভেলনিউজ, পুরো সেম, পুরো। আর এটাই হুম, কিন্তু ডেনি ভেলনিউজ পরে প্রত্যেকটা ছবিতে, হুম, যে লাস্ট হোল্ড ঠিক। করে হচ্ছে এক্সপ্রেশনটা, ও কি করবে, এবং দেন হচ্ছে রিয়াকশনটার আগেই হচ্ছে ডিরেক্টরের নামটা ঢুকিয়ে দেয়। হুম, হুম। না, আরেকটা জিনিস নিয়ে ঐক্যতা, কারণ একটা মানুষকে নিয়ে কথা বলতে গেলে এটা এটা আমার মনে হয় যে মানে কারেন্ট যে স্টেট দিয়ে যাচ্ছে অনুরাগ কাশ্যপ, মানে ছবি একটুখানি তার মান পড়েছে, সেসব তো রয়েছে, সেসব নিয়ে আমরা কিছুটা কিছুটা করে আলোচনা করেওছি। কিন্তু এই যে কেরালাতে শিফট করে যাওয়া, অ্যাক্টর হিসেবে কাজ করা শুরু করেছে, ব্যাঙ্গালোরে এই ব্যাঙ্গালোরে বিষয়গুলো, শিফট করে, ব্যাঙ্গালোরে মানে শিফট মানে করে। কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমি বলতে চাইছি আর কি, ঠিক আছে, শিফট, হ্যাঁ, ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে নাকি আমি মানে কিছুদিন আগে শুনছিলাম যে পার্টিকুলার বাড়িতে বিভিন্ন রাইটারদের সঙ্গে ডেকে, ইয়াং রাইটারদের সঙ্গে ডেকে নিজের মতো করে কোলাবোরেট করে, ওর বাড়িতেই নাকি লোকজন এসে থাকে, এরকম শুনছিলাম। তো এটাকে তুমি পুরোটাকে কিভাবে দেখছো, মানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি এই যে একটা ফ্রাস্ট্রেশন অনুরাগ কাশ্যপের, যেটা বারংবার সে উগড়ে দিয়েছে, এবং বর্তমানে তো জিনিসটা আর কি মানে এক্সট্রিম পৌঁছে গেছে, যেখানে সে ছেড়েই দিল বম্বে কাইন্ড অফ বলা যায়। এটাকে তুমি কিভাবে দেখছো? দেখো এই ব্যাপারটা তো হচ্ছে, দেখো অডিয়েন্সের এই যে ভিউইং প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সেই অনুযায়ী তো সিনেমাও চেঞ্জ হচ্ছে, এক এক রকম ভাবে এক এক জিনিস। তো আর একটা লোক দেখো, এই যে জিনিসটা যে শঙ্করের ক্ষেত্রে আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে একটা লোক 1993 থেকে সিনেমা বানাচ্ছে, এত বছর ধরে এত হুম, ভালো সিনেমা বানিয়েছে, সব চিরকাল তো সেম ফর্ম থাকবে না, না কোনো দিন না কোনো দিন তো একদিন পড়বে ওটা, ঠিক আছে। তো হুম, সেটা অনুরাগ কাশ্যপের ক্ষেত্রে একটা দেখো ন্যাচারাল একটা ব্যাপার, যে ক্রিয়েটিভ জুসেস গুলো কমে গেছে, এটা একটা স্বাভাবিক হুম, ব্যাপার, বয়সের ব্যাপার। আর ও হুম, তো নিজে খালি সিনেমা লিখেছে, ডিরেক্ট করেছে সেটা না, প্রচুর জিনিস প্রডিউস করেছে, প্রচুর জিনিসের জন্য লড়েছে, কুর্তা পাঞ্জাবের হুম, মতো ছবির জন্য লড়েছে, নিজের ছবি কত আনরিলিজ ছবি আছে, ওর যখন ছবি আনরিলিজ ছিল, 5 রিলিজ হয়নি, গুলাল আটকে ছিল, ঠিক আছে, ব্ল্যাক ফ্রাইডে রিলিজ হচ্ছিল না, হি বিকেম এন অ্যালকোহলিক, ঠিক আছে। ও প্রচুর বার ওর এইগুলো ওর মানে শরীরকে প্রচুর এফেক্ট করেছে, ও মাঝে মাঝে তুমি দেখবে প্রচুর মোটা হয়ে গেছে, আবার রোগা হুম, হয়েছে, হেলথের ওপর কাজ হুম, করেছে, আবার দেখবে মোটা হয়ে গেছে, রিসেন্টলি ও নিজের হেলথ নিয়ে বলছিল ওর হার্ট অ্যাটাক হয়েছিল, ঠিক আছে, হুম, হুম, পা ফুলে গেছিল, তো প্রচুর কিছু হয়েছে। তো সেম জিনিস, সেম কাইন্ড অফ ক্রাফট আমরা মানে একটা মানুষের দেখো শরীরই তো, শরীর যেরকম থাকবে মাথা সেই অনুযায়ী কাজ করবে, তোমার আউটপুট সেখানে, না হলে তো হুম, ওটা তো ম্যাজিক নয় কিছু। তো হুম, সেটাই হুম, ব্যাপার, তো সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না একটা। সেকেন্ড হচ্ছে কি বলতো, বম্বেতে না মানে এটা আমি দেখেছি, নোটিস করে, এটা বেশ কিছু বছর ধরে, যে মানে একটা কিছু চললে সেই টাইপের ছবি, বা একটা সার্টেন অ্যাস্থেটিক্স। আর এখন দেখ, আর আগে একটা তবু একটা যে মিড 2000s একটা যে টাইম ছিল, সেখানে বিভিন্ন টাইপের ছবি হচ্ছিল, সব রকম কো এক্সিস্ট করছিল, একটা গজনী সিংহামের মতো ছবিও হচ্ছে, ওয়ান্টেড এর মতো ছবিও হচ্ছে, আবার ওইদিকে পিপলি লাইভের মতো ছবিও হচ্ছে, গার্ল ইন ইয়েলো বুটসও হচ্ছে।
ওইদিকে এও হচ্ছে আমাদের ডেভডিও হচ্ছে। সেই যে স্পেসটা যেহেতু পুরো বিগড়ে গেছে, এবার ওইটার সাথে ওরা হয়তো ফিট ইন করতে পারছে। তুমি দেখো না, কেউই ফিট ইন করতে পারছে না, এরা না ইমতিয়াজ পাচ্ছে, না বিশাল ভারদ্বাজ পাচ্ছে, না অনুরাগ কাশ্যপ পাচ্ছে, কেউই কিন্তু ঠিকভাবে ফিট ইন করতে পারছে না এগুলোর সাথে। তো কাশ্যপ ওই জন্য মুভ আউট করে গেছে। আর সাউথেও গিয়ে মোস্টলি হি ইজ অ্যাক্টিং, ঠিক আছে, এবং সেগুলোর মধ্যে দেখো একটা স্টিরিওটাইপ টিপিক্যাল ব্যাপার আছে, মানে ওইগুলোতে যে পারফরমেন্স গুলো দেয় সেগুলো মোটামুটি একটাই নোডের পারফরমেন্স দেয়, এবং সে নিজেও বারবার বলেছে আমি অভিনেতা হিসেবে গ্রেট কিছু নই, বাট এন্টারটেনিং লাগে যেহেতু একটা লাউড ভাবে পারফর্ম করে, এবং ওখানকার অ্যাক্টার্সরা ওই ডিরেক্টরসরা ওইভাবে প্রেজেন্ট করে। এই ডেকয়েড বলে ছবিটা আসছে, ওটাতেও আগে আমার মনে হয় বেশ মজার কিছুই হবে। তো এই জন্য মানে আমি সাউথের ফিল্মগুলোতে অনুরাগ কাশ্যপের পারফরমেন্স যে খুব গ্রেট এটা বলবো না, তবে শুনছিলাম যে হি উইল ডিরেক্ট আ তামিল ফিল্ম উইথ জিবি প্রকাশ, সেইটা আমি দেখার জন্য মুখিয়ে আছি। যে ওখানে গিয়ে ওখানকার ইন্ডাস্ট্রি যেহেতু মানে তুমি দেখবে তামিল তেলেগু এইসব সিনেমাতে না, তুমি অনেক রকমের ছবি, অনেক রকমের ভেরিয়েশনের কাজকর্ম হয়। তো সেখানে আর কি জিবি প্রকাশকে নিয়ে কতটা এক্সপেরিমেন্ট করতে পারছে, হিন্দি ছবির থেকেও বেশি এক্সপেরিমেন্টাল কিছু বানাতে পারছে কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। দেখা যাক সেটা করতে পারে কিনা। রূপমদা কিছু অ্যাড করবে? আমার তো একটাই কথা মনে হয় যে অনুরাগ কাশ্যপ, রামগোপাল বর্মা এরা জিনিয়াস, ঠিক আছে। আমি এটা ইয়ের ক্ষেত্রেও মনে করি, শঙ্করের ক্ষেত্রেও মনে করি। তো একটা তো সময় আসবেই, সবার একটা টাইম স্প্যান থাকে। তো সেই হিসাবে আমার মানে যদি আজকে কেউ বলে কোনো ইন্টারভিউতে এসে যে রামগোপাল বর্মা কি করেছে বা অনুরাগ কাশ্যপ কি করেছে, যদি এরকম কোনো কথাবার্তা বলে বা খারাপ কিছু বলে, তখন খারাপই লাগে। তার কারণ মানে আমি তো পার্সোনালি এদেরকে গুরুই মনে করি। এবং রামু হোক মানে বিক্রমাদিত্য মোটওয়ানের যদি এখনো সেই টাইমটা আসেনি, বিক্রমাদিত্য মোটওয়ানেও কালকে খারাপ ছবি বানাতে পারে। তো আমার মনে হয় যে এরা যা ক্রিয়েট করে দিয়েছে, আমি মেইন স্ট্রিমে শঙ্করকে বলবো, মানিরত্নমকে বলবো, তো এরপরে এদের একটা ফ্লপ ছবি, খুব খারাপ ছবি হতেই পারে, ঠিক আছে। আর কাশ্যপ এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে, ঠিক আছে। আমি মানে কাশ্যপ সেটা নিজেও জানে, আমাদের মতো এই ছেলে মেয়েদের তাদের সিনেমা বানানোর আইডিয়া হোক, আমাদেরকে ইন্সপায়ার করা হোক, কিছু না থাকলেও কিভাবে সিনেমা বানানো যেতে পারে, এই আশাগুলো কারা জুগিয়েছে। তো আমার কাছে সব থেকে আগে হচ্ছে কাশ্যপই, ঠিক আছে। যে মানে কাশ্যপ একজন একটা ইনস্টিটিউট, যে আমাদের এত কিছু শিখি, যে ফিল্ম মেকিং নিয়ে, লেখা নিয়ে। তো সেক্ষেত্রে আমি এটাকে খুব আলাদা করে নেগেটিভ ভাবে কিছু দেখি না। আর ঠিক আছে, ও এখান থেকে শিফট করে গেছে, আমার ওর অ্যাক্টিং দেখতে খারাপও যে লাগে এমন না, বেশ মজাই লাগে, একরকম লাগে ঠিকই, মজাই লাগে। আর ওর ফ্রাস্ট্রেশনটা বেরিয়েও আসে বহু জায়গায়, ও বলেও সেটা। তো ঠিক আচ্ছা, আছে, তবে আমার এটা রূপম, নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে। এই মাঝে হুম, যেটা হয়েছিল যে অনুরাগ কাশ্যপের যে পলিটিক্যাল স্টেটমেন্ট গুলো, সেগুলো ছবির মধ্যে প্রচন্ড বেশি করে মানে সাবটেক্সটটা টেক্সটকে ওভার পাওয়ার করে যেত। একটা দেখবে ছবি হুম, বানিয়েছিল চোকড বলে, এই যে হুম, এখন আদিত্য ডিমনিটাইজেশন হোয়াইট ওয়াশ করছে, ও আবার পুরো হুম, ডিমনিটাইজেশনে সব খারাপ দিকটাই দেখিয়েছিল চোখকে। হুম, এবার হুম। চোখ ছবিটা দেখবে মানে খুব একটা ভালো ছবি নয়, মানে কিরম যেন একটা মানে বক্তব্যগুলো যেন বেশি ওভার পাওয়ার করে যাচ্ছে। তো এই যে খুব জিনিসটা একটা মাঝে খারাপ ফেলে দিচ্ছিল কাশ্যপের, এটা কি তোমাদের মনে হয়েছে যে ওইটাতে একটা মানে কোথাও এই যে পলিটিক্যালি এত বেশি কথা বলতে গিয়ে, করতে গিয়ে, সিনেমার মাধ্যমে আমার স্টেটমেন্ট না দিয়ে? আমার আরেকটা জিনিসও কাশ্যপের ক্ষেত্রে মনে হচ্ছে, শুধু এটা না, কাশ্যপের না দুটো ছবি আমি বলছি তোমাদের, দুটো ছবিতে তোমাদের মনে হবে কি কাশ্যপ কাশ্যপ নয়। একটা হচ্ছে প্যার উইথ জিজে মোহব্বত, এবং হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মানে নিজেকে তখনই 2.0 ভার্সন বলে সেল করা শুরু করলো। ওই তাপসি ফাপসি রয়েছে ছবিটার মধ্যে, রোমান্টিক ওটা তো ছবিটা। খুব বাজে, দোবারা 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 দোবারা। দোবারা। না না না, দোবারা না, রোমান্টিক ছবিটা যেটাতে অভিষেক বচ্চন ও ছিল, মান ভিকি কৌশল মার্জিয়া, ও ছিল। মান মার্জিয়া, মান মার্জিয়া। মান মার্জিয়া এবং প্যার উইথ জিজে মোহব্বত, এই টাইমে যখন ও ছবিগুলো বানাচ্ছে না, তখন আমার মনে হচ্ছে যে এটা কাশ্যপের জোন না। মানে যে রোম্যান্সটা কাশ্যপ দেখাচ্ছে, সেটার মধ্যে একটু ওই দেখবে একটা শট আছে ছবিটার মধ্যে, কাঁধের মধ্যে মাথা রেখে বসে। আমি সাগর আলীকে হলে দেখার সময় বলছি, এটা পুরো ইমতিয়াজ আলী, পুরো ইমতিয়াজ আলী হওয়ার চেষ্টাইও করছে ওই জায়গাটায় যখন ও বানাচ্ছে ওটা। তো ওটাতে কাশ্যপের যে অরিজিনালিটি ওটা নেই। ছবিগুলো আমার যে খারাপ লেগেছে, জঘন্য লেগেছে আমি বলছি না, কিন্তু ওই টাইমটা আমার মনে হচ্ছিল কাশ্যপ কাশ্যপ নয়। আর যেটা অরিত্র বলছে যে ছবির যে সাবটেক্সট ওটা বেশি হয়ে যাচ্ছে, আমার গল্পের থেকেও ছবির থেকেও বেশি পলিটিক্যাল কিছু স্টেটমেন্ট দেওয়ার আছে, এটা তো আমার চোখটা ফিল হয়েছিল। এবং চোখ ওভারঅল ছবিটা খুব খাপছাড়া ছবি, কিছুই ফিল হয় না। যে ছবিটা যে জার্নিটা বলছে ওটা খুবই অদ্ভুত। তা ঠিক আছে, মানে দেখো তারপরে একটা কেনেডি বানিয়েছে, এবং কেনেডিতে যখন ওই গানটা হচ্ছে, যখন বলছে পাতা তুনে কিতনে কাতল কিয়ে, ওই গানটা যখন চলছে, আমি তো আবার সেই পুরোনো ভাইবসটা কাজটার মধ্যে পেয়েছি। সিনেমা হলে আমরা লাস্টে যেরকম হাততালি দিয়েছি। না, এবং রিসেন্টলি অলমোস্ট কিন্তু কিছু কিছু ফিল্ম মেকারের ক্ষেত্রে আমি একটু একটু মানে আর কি মানে দুর্বলতা রয়েছে। ডেভিড ফিঞ্চার একজন, অনুরাগ কাশ্যপ একজন। তো অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাম্মদ কিন্তু আমার ভালো লেগেছে ছবিটা, হ্যাঁ।
ওভারঅলে কিন্তু আমার ছবিটা ভালো লেগেছে। এবং আমি বলছি আমার চোখটা একটা ছেড়ে দাও, চোখটা আমি বলবো না। তার সঙ্গে সঙ্গে আরেকটা ছবি হচ্ছে যেটা মনমার দিয়া, আমার কিন্তু বেশ পছন্দের ছবি। মনমার দিয়া কিন্তু আমার ভালো লাগে, ঠিক আছে। ওটা বোধহয় কানিকা বোধহয় রাইটার, ওর আর অন্য কোনো ছবি রাইটার হিসেবে আমার ভালো লাগে না, খালি ওই ছবিটাই রাইটার হিসেবে ওটা আমার ভালো লাগে। তো আমার আমার কিন্তু বেশ না হ্যাঁ বলো। আমার না একটা সত্যি বলো তো, আমার ওই ছবিটার মধ্যে ভিকি কৌশলের হ্যাঁ চরিত্রটা বেশ ভালো লাগছিল। ভিকি কৌশলের হ্যাঁ চরিত্রটা হ্যাঁ কিন্তু interesting। তুমি দেখবে যে ও ভালোবাসে, কিন্তু ও কোনো কমিটমেন্ট বা কোনো রেসপন্সিবিলিটি নিতে পারে না। ওই যে একটা ব্যাপার ও দেখিয়েছে যে ও ব্যাপার মানে ও রাজি হয়ে যাচ্ছে, ও পালানোর জন্য গাড়ি নিয়ে চলে আসছে। বলছে ইসকে বাদ हम लोग जाएंगे कहाँ, ও বলতে পারছে না, বলছে আমি যাই না, বলছে ট্যাঙ্কি ফুল कराई है तेरे यार ने। দেখবে একটা মজার সিন আছে, তো তাপসি বলে আগলি বার ভাগনা হতো প্ল্যান मैं करूंगी। এই জায়গাগুলো আমার প্রথম দিকে তো ছবিটা দেখতে মজা লাগছিল, কিন্তু তারপরে না তুমি দেখবে একটা এমন জোনের মধ্যে চলে যায় না, মানে বারবার একবার আবার মানে ওর সাথে ডিভোর্স হচ্ছে, ভিকিকে বিয়ে করবে, আবার তারপরে গিয়ে রিয়েলাইজ করছে, অভিষেক বচ্চন আসছে, ট্যাঙ্কের ওপর উঠেছে। ওই জায়গাটা না আমি পুরো ছবিটার মধ্যে মানে আমার আর মজা লাগে না। মানে ওই যে না মানে আমি ওর যে অ্যাকচুয়ালি অভিষেক বলছি বচ্চনের অরিত্রদা, এটা দেখো প্রত্যেকে তো আবার ভিউ পয়েন্ট আলাদা হয়। আমি কেন বলছি, ধরো তুমি মনমার দিয়া তুমি বোধহয় যখন রিলিজ করেছো তখনই দেখেছো বোধ হয়, হ্যাঁ আমি নিশ্চিত নই। হুম এবার সেই হুম সময় কি তুমি একটা কাশ্যপ ধরো, একটা বাণিজ্য হচ্ছে তোমার, আরে বলো না, মুক্কাবাজ আরে মুক্কাবাজ আমাদের তার আগে বিনীত কুমার মুক্কাবাজ সিং এর সঙ্গে মুক্কাবাজ বানিয়েছে, মুক্কাবাজ তারপরে ওই ছবিটা আসছে, ঠিক আছে। এবার তখন তোমার কি মনে হচ্ছে যে আরে কি হলো ব্যাপারটা। এবার আমি হচ্ছে যে কাশ্যপের সব থেকে দুর্বল ছবি মনমার দিয়া সোশ্যাল মিডিয়া ডিসাইড করে দিয়েছে আমার জন্য, তার পরবর্তীতে আমি দেখা শুরু করেছি বহু বছর বাদে। তখন আমি দেখছি যে না, এই সিনেমাটার মধ্যে তো মজা আছে, লোকে কেন এরকম বলে। লাস্টে যখন অভিষেক বচ্চন, আমার তো অভিষেক বচ্চনের জন্য খারাপ লেগেছে, ঠিক আছে। আমার তো পুরো, আমি তো এটাকে ফুল রোমান্টিক একটা রমকম ছবি হিসেবে দেখে নিয়েছি। আমি ফুল মস্তি পেয়েছি, মানে অভিষেক বচ্চন লাস্টের কি হাঁটছে, ঠিক আছে, তাপসি পান্নু লাস্টে হাঁটছে, মানে একটা দেখবো অদ্ভুত একটা এন্ডিং করে ওই ছবিটা। ওই ছবিটা কিন্তু একটা টিপিক্যাল এন্ডিং নয় যে দুজনে হাঁটা শুরু করছে রাস্তার মধ্যে গলির মধ্যে। না, কিন্তু এবং ওদের আমার ওখানে মনে মিল হয় হয়ে গেল, ওটাই দেখার ডার্ক ছিল। জিনিসগুলোকে না, অরিত্র দা, এই রূপম দা, এই ডার্ক জিনিসগুলোকে না কাশ্যপ খুব বেটার হ্যান্ডেল করে। মানে অনেকে আবার ডার্ক জিনিস দেখাতে গিয়ে, মানে ডার্ক ইন্ডাস্ট্রি আমি ধরো পরকিয়া, ঠিক আছে, এবার পরকিয়ার মতন বিষয়কে অনুরাগ কাশ্যপ যেভাবে হ্যান্ডেল করে, অন্যান্য ফিল্ম মেকার না ওটাকে একটা মানে জানেই না ওটা যে কিভাবে হয় কি না হয়, ঠিক আছে। এটাও বললো সাগর, একটা একটা ছবি করেছিল হচ্ছে লাস্ট স্টোরিজে, রাধিকা আপ্তের গল্পটা। আমি বলছি আমার তাহলে হ্যাঁ হেভি লেগেছিল ওটা, কিন্তু তাহলে হেভি মস্তি, ঠিক আছে। মানে ওইটাতেই ও যে কেজরা করে, ঠিক বাড়িতে চলে আসে এবং নিজের ফিলিংস গুলো বলছে যে তুই এখন এটা ভাবছিস আমি এটা ভাববো, আমার হেভি লাগে, মানে হিলারিয়াস ওই আমি ছবিটা। বলছি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিন ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেमा, যেখানে রাধিকা আপ্তে বলে যে देन आई रियलाइज अगर तुम किसी को प्यार नहीं कर सकते तो फिर हेट भी नहीं कर सकते। দেখবে এরকম একটা সিন রয়েছে যেখানে ও আর কি মানে কারোর একটা কনভারসেশন করছে। ওই সিনটাতে মানে রাধিকা আপ্তের যে মজা, ওই সিনটা একটা আরেকটা মনে হয় আমার রাধিকার বেস্ট পারফরমেন্স হচ্ছে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করলো বলো, আমাদের রাজকুমার বাসন রাও ছিল, বাসন যেখানে পুলিশ বাসন অফিসার। বাসন দিতে বাসন ওই হ্যাঁ তো বাসন ইয়ে হ্যাঁ হ্যাঁ, এই এই দুটো কন্টেন্ট মানে রাধিকা আপ্তে জাস্ট অন্য লেভেলের পারফরমেন্স, ঠিক আছে। আর বলে আমি कभी বলছি भी बोले कि कभी भी प्लॉट को इतना इतना कॉम्पैक्ट मत करो फिर फट जाएगा, ঠিক আছে। ওই জায়গাগুলো রাধিকা আপ্তে এমন করে। এবং তারপরে জিজ্ঞাসা করে যে তুই কাল কোথায় ছিলি, বলে কিতনে বাজে, মস্তি লাগে, না না, মস্তি ওখানে লাগে। মানে আরেকটা মজা আছে যেটা সব থেকে ভালো পাঁচ লাইন ওই সিনটাতে, বলে এ ऐसे बात देख इतनी सुंदर रूम में तो मैं क्या करूं। বলছে বলছে বাট আরে 14 ফেব্রুয়ারি को গোলাপ লেকে মাথা না ওই জায়গাগুলো বলছে না, দারুণ। আর যখন হচ্ছে মালটা ওই ওপর থেকে কাগজটা পরে, রাজকুমার আসে পেপারটা নিয়ে মুছতে থাকে গাড়ি থেকে, মালটা ছুটে আসে এবং তাকায় দেখবে, আর ওর নামের ক্রেডিটের সময় কি একটা যেন পরে যে ড্যাশিং রাধিকা নাকি, বাদ বাকি সবারটা নর্মাল পড়ে, ওরটাই টাইটেলটাকে আলাদা রকম ভাবে পড়ে। যাই হোক, আমরা আবার একটু ডান দিক বাদিকে চলে যাই মাঝে মাঝে। আর আমি না, যেটা এটা তো বলবো সেটা হবেই, হচ্ছে এটা স্বাভাবিক। কাশ্যপের হচ্ছে ইয়েটা বোম্বে টকিজে কাশ্যপের যে গল্পটা মুরাব্বা নিয়ে, ওই অমিতাভ বচ্চনকে মুরাব্বা মুরাব্বা খাওয়াবে, মুরাব্বা শিশিটা পড়ে ভেঙে যায়, মানে গোটা ছবিটা কি দারুণ একটা ছবি। এবং শেষটা যেরকম ভাবে হয়, ওর বাবা কাছে ডেকে বলছে যে আমিও এটাই করেছিলাম, আই সালা কি সুন্দর একটা ছবি, দারুণ দারুণ দারুণ। মানে কাশ্যপ এই কারণেই তো কাশ্যপ। এবং আমার কাশ্যপের ক্ষেত্রে যেটা আমি বারবার করে বলছি, মানে কাশ্যপ আমার কাছে কেন বাদবাকিদের থেকে অনেক বেটার, মোস্টমুখের কথা বললাম,
তার অনেক ছবি নিয়ে কথা হলো না সেরকম ভাবে। আমি একটা জিনিস কাশ্যপের থেকে খুব ভালো করে শিখেছি। তুমি দেখবে যদি তুমি আজকে এখন যদি কাশ্যপের ছবিগুলো দেখো, এখন তো আমরা এত ছবি দেখে নিই, যে আমার রিসেন্ট একজনের সাথে কথা হচ্ছিল বলে বললাম, তুমি কাশ্যপের কোনো ছবির পার্টিকুলার কোনো শট দেখে এটা বলতে পারবে না যে এই শটটা না টেকিং ওয়াইজ হেভি শট, মানে দুর্দান্ত শট। তুমি এটা শ্রীরাম রাঘবনের ক্ষেত্রে বলতে পারবে। ছবির হয়তো কোয়ালিটি আর এখন 4K নেই, তুমি শ্রীরাম রাঘবনের ক্ষেত্রে বলতে পারবে। তুমি বলতে পারবে হচ্ছে আরে না না, কি আমাদের বলছো? হ্যাঁ, সেক্রেট গেমস এর শর্ট দেখবে, সেক্রেট তুমি গেমস তো এর এটা শর্ট দেখবে। তুমি তো এটা এখনকার সেকেন্ড গেমস বলছো, তুমি নো স্মোকিং এর একটা না না, এমন শর্ট না না, নো স্মোকিং এ অনেক ভালো ভালো শট আছে। ডিএফডির ওই যে একটা সিন আছে না, বারের মধ্যে ও পরদেশি বলে গানটা হচ্ছে, ক্যামেরা পুরো ঘুরছে আর মাঝে মাঝে আমি দেখবে সাউন্ড টাং টুং করে আমি গ্লাসটাকে মারছে, তার সাউন্ডটা কথাটা আসছে। কথাটা তো শেষ তো করতে দাও, কি বলছি। হ্যাঁ, আচ্ছা এবার বলো বলো। তুমি যত না ফিল্মোগ্রাফার দেখবে, যেমন হচ্ছে আমি বলছি ভাসানবালা, তারপরে হচ্ছে আমাদের যারা হচ্ছে টেকনিক্যালি ভীষণ স্ট্রং, শ্রীরাম রাঘবন যেটা যদি শুরু করলো সাগরনীল কথা, তারপরে হচ্ছে আমাদের বিক্রমাদিত্য মোটওয়ানে, এরা প্রত্যেকে না ভীষণ ক্রাফট হেভি, মানে এরা প্রত্যেকে শট কি হবে, ডিওপি কি শট নেবে, এরা কিন্তু স্টোরি বোর্ড নিজেরা বানায়। ঠিক আছে, মানে এই শটটার পিছনে সব থেকে বেশি যার যার জন্য ক্রেডিট, সেটা শ্রীরাম রাঘবনের, যে শ্রীরাম রাঘবনই হচ্ছে শটটা আগে বানিয়েছে। কাশ্যপ কিন্তু শট বানায় না। ঠিক আছে, কাশ্যপ কিন্তু এটা করে, কাশ্যপ করে হচ্ছে যে আমার একটা শট চাই, ঠিক আছে, ক্যামেরাটা লম্বা ঘুরবে এবং এখান থেকে লাইভ ঢুকবে, এখানে সাউন্ড এটা হবে বলে, আমি যখন বলি ওগুলো মানে এরকম ভাবে বলো, শর্ট বলে না যে এখানে একটা প্যান রাউন্ড হবে, একটা ওয়াইড শট যাবে, এখানে একটা এই জায়গাটা যখন যাবো আমরা এখানে চপ করব, এখানে যে কাট হবে, বলে আমি জানি না ওগুলো, আমি টার্মস জানি না, আমি টার্মসে বলি না, জানে হচ্ছে আমার ডিওপি। তো যে কারণে ওর ছবি যদি দেখো, তুমি তুমি দেখবে প্রত্যেকটা ছবির তুমি বুঝতে পারবে না যে এই মেকিং আর এই মেকিংটা এক। তুই দেখ আজকে বল, দুলালের মেকিং আর নো স্মোকিং এর মেকিং এক, শ্রীরাম রাঘবনের প্রত্যেকটা ছবির যে মেকিং, যে প্যাটার্নটা একই হবে। লুটেরা, তারপরে উড়ান, ছবির যে ন্যারেটিভ শর্ট দেখলে বোঝা যাবে যে এটা ডিরেক্টরের শর্ট। এই জন্য কাশ্যপ না যত দিন যাচ্ছে, এই নিশান যে একটা শর্ট আছে জেলের মধ্যে ঢুকে মারবে, পুরো এরকম করে ওর পিওভি ধরা, এভাবে পড়ছে এভাবে পড়ছে এভাবে পড়ছে, কি টেকিং। এটা একজন ডিরেক্টর যখন সে সারা ছবিতে শর্ট বানিয়ে 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 এসছে, সে নিজেকে একটা টাইমের পর আপগ্রেড করতে পারে না, সে ডিওপি কে তো ঢুকতেই দেবে না, সে ডিওপি কে তো ওখানে লিমিট করে দেবে, ভাই আমি দেখে নিয়েছি ছবি। কাশ্যপ কি করে, ভাই এটা হচ্ছে আমি বলতে চাইছি, এবার তুই বানা এটাকে। এই জন্যই সিলভেস্টারের সাথে যখনই কাশ্যপের বন্ডিং হয়, যে ডিওপি সিলভেস্টার এফটিআই এর, ওদের দুজনের যখন বন্ডিং হয় না, সেটা এতটাই ব্যাপক হয়। সিলভেস্টারের যে ব্যাচমেট শুভদীপ হচ্ছে ওই রাজলক্ষ্মী শ্রীকান্ত, তারপর হচ্ছে আমাদের প্রদীপ্ত সব কাজের ডিওপি। তো এই কথাগুলো যখন আমাকে শুভদীপ বলছে, বলে সিলভেস্টার বলে যে কাশ্যপ যখন ন্যারেশন দেয়, কাশ্যপ নাকি পুরো বাচ্চা, কাশ্যপ বলেই না যে ভাই এই শটটার পর আমার এই লাইটিংটা চাই। ঠিক আছে, বলছে এত বড় একজন ডিরেক্টর পুরোটা তার ডিওপির উপর ছেড়ে দিচ্ছে। এডিটে যা পছন্দ, যেহেতু কাশ্যপ নিজে খুব ভালো এডিট করে, কাশ্যপ যখন এডিট করে, কাশ্যপ এডিটরকে বলে যে এই জায়গাটা ভালো, মানে কোনো টার্মসে কথা বলছে না যে এর বিটে বিটে কাটো, এটা ঢোকাও, এটা বাদ দাও। কাশ্যপ বলে কি আমি তোমাকে একটা ডেমো দেখাই, করে ডেমো দেখাই। তো এই কারণে আমার মনে হয় কাশ্যপের সাথে ওর টিমের যে সিঙ্কটা ওটা খুব ভালো হয়। আমি এখানে দুটো কথা বলবো হয়তো। প্রথম দিকে যে ডিওপি ছিল রাজীব রাভি ছিল, মানে যে হচ্ছে এই যে গীতু মোহন দাসের হাজবেন্ড, যে টক্সিকো শুট করেছে। তো রাজীব রাভি অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপের প্রথম দিকে সব ছবি শুট করেছে, তারপরে সিলভেস্টার ফনসেকা এসছে। আর রাজীব রাভির সাথে মানে মানে এটা হতে পারে তুমি যেটা বললে রূপম, তবে মানে কাশ্যপ ওই যে এই যে সিকোয়েন্সটা আমরা বলছি না দেবডির, যে ক্যামেরা ঘুরছে 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 আর ও মাঝে চিয়ার্স করছে অভয় দেওল, যে পরদেশি গানটার মধ্যে, ওই টেকনিকটা ও নিয়েছিল হচ্ছে স্লামডগ মিলেনিয়ার থেকে। বুঝতে পারলে তো? স্লামডগ মিলেনিয়ারে দেখবে ওই স্লো শাটার শট প্রচুর আছে। তো ড্যানি বয়েল তো স্লামডগ মিলেনিয়ার, এখানে ড্যানি বয়েল তোমরা প্রত্যেকেই জানো অনুরাগ কাশ্যপকে বলেছিল ছবি মানে প্রডিউসও করবে, কথাবার্তাও হয়েছিল। তারপরে ড্যানি বয়েল সাত্যা থেকে প্রচন্ড ইন্সপায়ার্ডও ছিল, ওরকম ইন্সপিরেশন তুমি স্লামডগ মিলেনিয়ার মধ্যে দেখতে পাবে। তো স্লামডগ মিলেনিয়ারে এরকম স্লো শাটার প্রচুর শট আছে। তো ও অ্যাকচুয়ালি ওই শটটা নেবে বলে ও ড্যানি বয়েলকে কল করেছিল যে তুমি এই শটস গুলো কিভাবে নিয়েছো। তো ড্যানি বয়েল বলেছিল যে এইগুলো হচ্ছে বেসিক্যালি স্টিল ফটোর কম্বিনেশন। তো ওই শটটা কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাক এন্ড ট্রলিতে বসিয়ে এরকম গোল ঘুরিয়ে কিন্তু শটটা নেওয়া নয়, ওটা হচ্ছে কি ট্র্যাক শটটা আছে
কিন্তু ট্র্যাকের ওপর নর্মাল ক্যামেরা নয়, একটা ফটোগ্রাফিক ক্যামেরা যেটা 1 সেকেন্ডে অনেকগুলো ছবি তুলতে পারবে, বুঝতে পারলে তো? সেই রকম একটা ক্যামেরা, মানে অটো ক্যামেরা যেগুলো হয় না, যেগুলোতে মানে অটোমেটিক্যালি ছবি উঠে যাচ্ছে পট 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 করে, তো অ্যাকচুয়ালি ওটাকে ওরা ওটার উপর বসিয়ে চালিয়ে দিয়েছে, তো অটোমেটিক্যালি ছবি উঠছে এবং ওটা 360 ঘুরছে। তো অ্যাকচুয়ালি যে অভয় দেওয়ালের যে সিকোয়েন্সটা দেখতে পাও, ওটা অ্যাকচুয়ালি কিন্তু স্টিল ফটোগুলোকে জুড়ে 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 বানিয়েছে, বুঝতে পারলে তো? এবং সেটা ওই জন্য ওই এফেক্টটা দিচ্ছে, আর তার সাথে সাউন্ডটাকে যেহেতু ওই দিয়ে দিয়েছে, তাই তোমার মনে হচ্ছে যে চিয়ার্সটা করছে। তো এটা অ্যাকচুয়ালি কাশ্যপ একটা জায়গায় ব্রেকডাউন করেছিল, যে ও অ্যাকচুয়ালি ড্যানি বয়েলের থেকে মানে হেল্প নিয়েছিল, ওই ক্যামেরাটা ওর কাছে ছিল না। আর তুমি ভাবো এত বড় ডিরেক্টর, এটা ও সব জায়গায় মেনে নেয়, এরকম ভাবেই মেনে নেয় যে আমি এদিক পত্রগুলো জানি না, ঠিক আছে, আমি এগুলো ক্রিয়েট করি না, এবং এরকম ভাবে কি সুন্দর করে এগুলো ব্রেকডাউন করে বলে দেয় যে এটা আমি যখন নো স্মোকিং বানিয়েছি তখন আমি এটা বোঝাতে চেয়েছি, আমি এরকম ডিপ্রেশনে ছিলাম, আর এরকম সেন্সার বলো। তুমি যদি দেখো বিদেশে এই খেলাটাই নেই যে সব ডিপার্টমেন্ট আমি সামলাচ্ছি এবং আমি সেটাকে ওন করছি। আমাদের এখানে প্রচুর ফিল্ম মেকার তুমি পেয়ে যাবে যারা এটা ওন করতে আবার খুব গর্ব বোধ করে, মানে অনেকে আছে ওন করে কারণ তারা তাদের ছবিটা সব থেকে ভালো বোঝে, তাদের একটা সেই একটা মানে কি দখলের জায়গা রয়েছে বা ভালোবাসা রয়েছে, যে তারাই ওয়ার্ল্ডটা অন্যদের থেকে বেটার করবে, মানে অ্যাডজাস্ট করতে পারবে। সেটা একটা অলটুগেদার ডিফারেন্ট ব্যাপার। মানে কোনো ফিল্ম মেকার যদি সমস্ত ডিপার্টমেন্টে মাথা ঘামে আমার তা নিয়ে কোনো আপত্তি নেই, অনেকে ঘামায় এবং দুর্দান্ত ছবি বানায়, কিন্তু অনেকে আছে আবার আমি ওন করি সেটা আবার এমন করে যে ব্যাপারটা কি মানে একটু মানে মানে অদ্ভুত শোনায় আর কি। যাই হোক, সেটা আলাদা বিষয়, আমি সেদিকে ঢুকছি না। কিন্তু অনুরাগ কাশ্যপের ক্ষেত্রে আমি দুটো কথা বলবো, তোমাদের মতামত জানতে চাইবো। আমার মতে অনুরাগ কাশ্যপ একজন এমন ফেমিনিস্ট ফিল্ম মেকার যে ফেমিনিস্ট ফিল্ম মেকার হিসেবে পরিচিত নয়। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমরা কথা বলি না সেভাবে। ফেমিনিস্ট ফিল্ম মেকার মানে হয়ে গেছে হচ্ছে যে না আমাদেরকে একটা ফেমিনিজম নিয়ে প্রচুর জ্ঞান কপচাতে হবে এবং ডায়লগস এর মধ্যে রাখতে হবে তবেই। কিন্তু তুমি যদি এই যে দেবডির কথা বলছো, দেবডিতে নায়িকার যে চরিত্র তুমি দেখবে যে বেসিক্যালি সেই ক্যারেক্টারটা কি মানে শি ইজ ভেরি ভেরি হর্নি, ঠিক আছে, এবং পুরুষের যে যৌন খিদে এবার সেইটা হচ্ছে যে মানে সমাজ মেনে নেয়, কিন্তু মহিলার যে যৌন খিদে যদি থাকে তাহলে তাকে মানে আর কি চরিত্রহীন বলা হয়, ঠিক আছে। সেটাকে যেভাবে আর কি মানে কাশ্যপ এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যাও দিয়েছিল পরিষ্কার, এবং সেখান থেকে শুরু করে তুমি গ্যাংস অফ ওয়াসিপুর চলে আসো রিচা চাড্ডার ক্যারেক্টার, তুমি চলে আসো হচ্ছে নিশাঞ্চিতে মনিকা পানওয়ারের ক্যারেক্টার। নিশাঞ্চিত তো মনিকা পানওয়ারের ক্যারেক্টার ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আমার মনে হয় যে যদি তুমি যদি ফেমিনিস্ট হও, তোমার ছবিতে তুমি নারীর চরিত্র স্পেস কেউ 70% কেউ 30% সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে তুমি ক্যারেক্টারটাকে কি প্রেজেন্স দিচ্ছ। মনিকা পানওয়ারের লাস্ট যে শটটা নিশাঞ্চি পার্ট 2 এর মধ্যে, আফটার অল তো তুমি বলবে যে মানে বাবলু যতটা ক্যারেক্টার মানে বাবলু যেরকম ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেরকমই ইম্পর্টেন্ট মানে ইকুয়ালি কি তার থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাড অ্যাস কিক অ্যাস ক্যারেক্টার হচ্ছে মনিকা পানওয়ারের। তো আমার মনে হয় যে কাশ্যপের মানে ফেমিনিস্ট ফিল্ম মেকার হিসেবেও পরিচয় পাওয়া উচিত, যেটা অ্যাকচুয়ালি কাশ্যপের আমরা কোনোদিন এটা নিয়ে দেখবে কেউ আলোচনাই করেন, কিন্তু সব সময় স্ট্রং ওম্যান ক্যারেক্টার দিয়েছে। না না, কেন গার্ল ইন ইয়েলো বুটস একদম 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 ফিমেল ক্যারেক্টার। ইভেন আমি তোমাকে বলছি এটার নামটা কি ওই ছবিটা, মুক্কাবাজে ওই যে জয়া হোসেনের যে চরিত্রটা ছিল বোবা মেয়েটা, কিন্তু দেখো ওর একটা এজেন্সি আছে, ওটা ওর ন্যাচারালি ভাবে ওর সব সিনেমাতেই থাকে। আই থিঙ্ক একমাত্র আগলি বাদ দিয়ে মনে হয় সব ছবিতেই স্ট্রং ফিমেল ক্যারেক্টার রয়েছে। আগলিতে একমাত্র দেখিয়েছে যে একটা মানে ডমিনেটেড ক্যারেক্টার, মানে ডমিনেট করে রেখেছে রনি, সেটা রোলটা ডিমান্ডও মানে সাবজেক্টের ডিমান্ডও সেটাই ছিল। আর আরেকটা সেকেন্ড যেটা বলবো, এই যে এত কিছু আলোচনা করলাম না, সবকিছু আলোচনা, হ্যাঁ রূপন্দা বলো। বিড়ালের ক্ষেত্রেও কিন্তু তাই, যেই মেয়েটা ওই স্কুল যে টিচারটা ওর সাথে যেটা হবে, তারপর ওই এসে ওকে যেরকম ভাবে ট্রিট করবে, বা যে মেয়েটার দ্বারা হচ্ছে ও পুরোপুরি মানে বোকা হবে, যে একেও ডমিনেট করবে ওখানেও ডমিনেট করবে। তো হ্যাঁ, এটা এই প্যারালালটা তো ড্র করে ওর ছবিগুলোতে, এটা খুব ভালো। এবং আমি আরেকটা বলবো, এই সবকিছু যে আলোচনা রূপন্দা ঐত্রদা, আমার মনে হয় এই সবকিছু শুরু একটা জায়গা থেকে। অনুরাগ কাশ্যপের সব থেকে বড় পরিচয় আমার কাছে ফেমিনিস্ট বা ফিল্ম মেকার রাইটার সিনেফাইল। অনুরাগ কাশ্যপ সবার আগে একজন সিনেফাইল। আজকে একজন ভেট্রিমারনকে আমরা দেখতে পাচ্ছি কি যে সে কিন্তু মানে যে স্টেটমেন্টটা ধুরন্ধরকে নিয়ে দিয়েছে, আমি সেই স্টেটমেন্ট আমিও প্রোপাগান্ডা বলেছি ধুরন্ধরকে, কিন্তু আমি না খুব একটা খুশি নই মানে মানে ভেট্রিমারন এই কথাটা বলা নেই। তার কাছে ভেট্রিমারন নিজে একটা, যদি আমার আজকে একটা পলিটিক্যাল বিশ্বাস একটা ছবির মধ্যে উঠে আসে এবং সেটা একদম এক পাশ ঘেঁষে, সেক্ষেত্রে আমি অন্য পাশ ঘেঁষে যদি কেউ ছবি বানায় আমি তাকে ক্রিটিসাইজও করতে হবে না, আমি কোনো স্টেটমেন্টই দেবো না, আমার প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি স্টেটমেন্ট দিয়ে সেটাকে খুব ক্ষতিকর বলবো, এদিকে আমারটা ক্ষতিকর নয়, এইটা আমি ঠিক মানে পছন্দ করি।
অনুরাগ কাশ্যপ কিন্তু হিমসেলফ একজন লেফটিস্ট ফিল্ম মেকার, কিন্তু তারপরেও সে কিন্তু ধুরন্ধরকে নিয়ে যে স্টেটমেন্ট দিচ্ছে, বা আমি বলবো অ্যানিম্যাল যেটা অ্যাকচুয়ালি বিতর্কিত ছবি, কিন্তু তারপরে অনুরাগ কাশ্যপের কোনো প্রয়োজন ছিল না ওটা স্টেটমেন্ট দেওয়ার, কিন্তু তারপরে সে আসছে, তার যেটা ছবিটা সম্পর্কে মনে হচ্ছে সে নিজে কখনো কিন্তু অ্যানিমাল বানাবে না, আমরা খুব ভালো তার শিক্ষা সেটা বলেই না, কিন্তু সে কিন্তু তার ভাল লেগেছে, সে একটা সিনেফাইল হিসেবে একটা ঠিক আছে একটা মানে একটা আউট অফ দ্য বক্স কিছু এসছে, সে দেখেছে, সে প্রশংসা করে দিয়েছে। এবং এখনো মাঝে মাঝে খোঁজে গিয়ে অনুরাগ কাশ্যপ প্রচুর উল্টোপাল্টা বলে যে আমি দেখা করার জন্য টাকা নেবো, পয়সা নেবো, সেটা আলাদা, কিন্তু এখনো যখন একটা স্টোলেনের মতো ছবি আসছে সে কিন্তু সামনে এগিয়ে সেটাকে নিয়ে কথা বলছে, এবং হিন্দি ছবিকে নিয়ে তো কথা বলছেই। তো একজন সিনেফাইল হওয়ার থেকে মানে এই যে কিছুক্ষণ আগে স্লামডগ মিলিয়নিয়ার থেকে সেখান থেকে একটা শট নেওয়া অনুরাগ কাশ্যপের ডেভডিতে, তো এটা একটা সিনেফাইল, তো একজন সিনেফাইল মানে আমার মনে হয় যে মানে টেকনিক্যালি সাউন্ডেড না হওয়াটা কিন্তু ও রেফারেন্সটা দিয়ে দিতে পারে, পৃথিবীর এত সিনেমা দেখেছে এবং এত বোধহয় মগজস্থ করতে পেরেছে যে ওর টেকনিশিয়ানদের বলে দিতে পারে যে আমার এইটা চাই, ছবিটা দেখিয়ে রেফারেন্স দিয়ে দিতে পারে। তো সেইটা তো সিনেফাইল থেকে সবকিছু সূত্রপাত। অনুরাগ কাশ্যপ সেই সমস্ত ফিল্ম মেকারদের মধ্যে পড়ে যারা সবার আগে সিনেফাইল, কারণ প্রচুর আমি তো প্রচুর এরকম দেখলাম লোকজন, কারণ আমরা ইন্টারভিউ করি, যারা সিনেমা দেখা ছাড়া বাকি সবটা সিনেমা বানায় কিন্তু সিনেমা দেখেই না, তো সেইটা আমার একটু সমস্যা লাগে সত্যি বলতে। তো সেই জায়গা থেকে অনুরাগ কাশ্যপ, হ্যাঁ মানে রেসপেক্ট এমনি এমনি অনুরাগ কাশ্যপের প্রতি হয়নি। যাই হোক, তোমরা বাকিটা বলো এবার। এই লোকটা প্রচুর মানে ও সিনেমা দেখেই সিনেমা বানাতে শিখেছে। একদম একদম একদম। চলো তাই এটাই মোটামুটি আলোচনা, নাকি তোমরা কিছু অ্যাড করবে? না, আমি একটা জিনিস এমনি তোমাদেরকে আলোচনা মানে জিজ্ঞাসা করতে আমি অনেকক্ষণ আগেই ভাবছিলাম, বাট এটা আমি টপিকটা তুলতে চাই। রিসেন্টলি রাম গোপাল বর্মা ধুরন্ধর নিয়ে প্রচুর প্রশংসা করছে, তোমরা দেখেছো সেটা বিভিন্ন রাম গোপাল বর্মা অন্য লোকের ছবি হিট হয়, ইন্টারভিউ দেয় রাম গোপাল বর্মা, অ্যানিমালের সময়ও দিচ্ছিল, এখনো দিচ্ছে, সে ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে ভারদ্বাজ রঙ্গনকে একটা ইন্টারভিউ দিয়েছি, আমি অনেকগুলো দিয়েছি, আমি বাকিগুলো দেখিনি, আমি খালি ভারদ্বাজ রঙ্গনেরটা দেখছিলাম। এমনিতে আলোচনার মধ্যে ভালো জিনিস প্রচুর বলেছে, যে আলোচনাগুলো করেছে, ওর পয়েন্ট অফ ভিউ গুলো রেখেছে, সব ভালো। কিন্তু মানে আমি দেখেছি রামগোপাল ওরা যখন কাউকে নিয়ে এটা পড়ে না, মানে অ্যাপ্রিসিয়েট করলে সেটা এমন লেভেলে চলে যাবে, বলছে যে আমি মিউনিক দেখলাম ধুরন্ধরের পরবর্তীতে, আমার ভাল লাগেনি। আমি বলবো আদিত্য ধার স্পিলবার্গের থেকেও বড়। এবার এই স্টেটমেন্ট দিচ্ছে, বুঝতে পারলে তো? এবং আরো একটা জিনিস কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে অ্যানিমালের পরবর্তীতে তুমি জানো রামগোপাল বলেছে যে সন্দীপ রেড্ডি বাঙ্গা হচ্ছে আমার থেকেও বড় ডিরেক্টর, হ্যান ত্যান বলেছিল। এখন আবার অ্যানিমাল হয়ে গেছে ভিকে, ঠিক আছে? অ্যানিমাল নিয়ে বলছে, ভারদ্বাজকে জিজ্ঞাসা করছে যে অ্যানিমাল খুব ইম্প্যাক্টফুল ছিল, তো তোমার কি মনে হয় অ্যানিমাল আর ধুরন্ধরের মধ্যে কি ডিফারেন্স? বলছে অ্যানিমাল হচ্ছে যে ওই শক ফ্যাক্টরটার জন্য, যে প্রত্যেকটা সিন ইটসেলফ শকিং, বাট গল্পটা খুবই টেমপ্লেট। আগে বলেছিল যে অ্যানিমাল কোনো স্ক্রিন প্লে রুল বুক মানছে না, এখন বলছে বাকিটা কিন্তু টেমপ্লেট গডফাদার থেকে নেওয়া, বাট ওই যে শক ফ্যাক্টরটা ছিল সেটা খুব ইন্টারেস্টিং ছিল। বাট ইন টার্মস অফ ধুরন্ধর, মানে ধুরন্ধরের প্রশংসা এখন বেশি হচ্ছে, মানে বলছে আমি সন্দীপকেও বলেছি যে আদিত্য ধার তোমাকে সারপাস করে গেছে, তুমি দেখবে ইন্টারভিউটা। এবার আমি বলছি দেখো সন্দীপ রেড্ডি বাঙ্গাকে সারপাস করে গেছে এইসব কম্পারিজন করছে, ঠিক আছে, ও দুজনেই ওকে খুব মানে করে, ঠিক আছে, সবকিছু ভালো, আদিত্য ধার ওকে ডেকেও ছিল, ডেকে সিনেমা দেখিয়েছে, সব ভালো কথা। কিন্তু ধরো স্পিলবার্গকে টপকে গেছে, এই যে কথাগুলো বলা, এইগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য? দেখো আমি একটা কথা বলি, রামু প্রচন্ড বর্ণময় একজন মানুষ এবং প্রচন্ড এক্সাইটেড একজন মানুষ, তো এক্সাইটেড হয়ে কিছু কথা বলে ফেলে, ঠিক আছে? তো ও কোন কথাটা ওর গ্রহণ করবো আর কোন কথাটা গ্রহণ করবো না, এই একটা ফিল্টার আমার মনে হয় দর্শকদের মধ্যে থাকা উচিত, কারণ রামুর কোনো ফিল্টার নেই এবং রামুর থেকে তুমি ফিল্টার এক্সপেকটেশন রাখবেও না। আমার মনে হয় কি, এটা আমি সত্যি বলছি, একটা সিন আছে তোমরা দেখেছো রেডিতে, ওই পরঞ্জল একটা বই খোলে, বলে ইয়ে মেনে কব লিখা, ঠিক আছে? আমার মনে হয় জয়েন্ট টেনে রামু ইন্টারভিউ দেওয়ার পরে যখন জ্ঞান আসে তখন হবে ইয়ে মেনে কব বলা, ঠিক আছে? যেটাও হয় রামুর ক্ষেত্রে আমার মনে হয় রামু এরকম এখন বলতেই পারে, রামু এখন খুব মজাতে আছে, তার মধ্যে আদিত্য ধার ওর বোধহয় পরবর্তী ছবিটা প্রডিউসও করছে। ওইটা না, ওটা ভুল আপডেট ছিল, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ও বলছে যে আমার যে পরের ছবিটা আমি বানাচ্ছি সিন্ডিকেট, সেটা ইজ এ ট্রিবিউট টু মাই গুরু আদিত্য ধার। এখন ও আদিত্য ধারকে নিজের গুরু বলছে, কি বলবে বল? আদিত্য ধার ভাবছে ভাই আমি তো সত্যা দেখে ফার্স্ট পার্টটা লিখলাম, আবার রামু আমাকেই বলছে গুরু, বলছে আমি তো ওর থেকেই চুরি করে লিখলাম, মানে আমি মজা করছি আর কি। আমার কি হলো ভাই? না ভারদ্বাজ রঙ্গন ইন্টারভিউটা নিয়ে শেষ করলো কি করে, বেঁচে থেকে শেষ করলো কি করে, আমার তো কোয়েশ্চেন হচ্ছে এটাই
এবার রামগোপাল বর্মাকে তুমি ইন্টারভিউ করতে গেছো, রামগোপাল হ্যাঁ। বর্মাকে সকলে প্রায় গুরু মানে, যারা অ্যাটলিস্ট মানে দেখেছে রামুর কাজ। এবার রামু যদি নিজে বলে যে আমার গুরু একটা এমন লোক যে নিজে দুটো ছবি ওল্ড, তাহলে তো মানে তুমি ইন্টারভিউয়ার হিসেবে তুমি ভাবে যে একে আর কি পরের প্রশ্ন করবো, আমি কি বলছে না, না, ভাই, অ্যাবসার্ড কথাবার্তা। ও যে আগে পিছে যে কথাগুলো বলছে সেগুলোর মধ্যে যথেষ্ট লজিক আছে, মানে এরকম নয় যে সবকটা আচ্ছা। কথা ফেলে দেওয়ার মতো, কিন্তু মাঝে মাঝে এমন একটা করে মানে মানে একটা হয় না যে অ্যাপ্রিসিয়েট করতে করতে ওভার অ্যাপ্রিসিয়েট করে ফেলছে, মানে বুঝতে এমন পেরেছি। একটা দিকে নিয়ে চলে যাচ্ছে ব্যাপারটাকে, এবার তুমি শুনলে ভাববে আরে এইটাও দরকার ছিল না, এবার ওভারডু করে ফেলছো, বুঝতে পারলে তো? আচ্ছা, আমি খালি এখন কি ভাবছি বলতো, ভাঙ্গা বাড়িতে বসে কি করছে, মানে ও স্পিরিট শুটিং করছে, ওর ধরো সিনে ধরো শক ফ্যাক্টর ছিল 50, এবার ধুরন্ধর বেরিয়েছে ব্যবসা করে নিজে, দুটো সিনেমা এরকম, ও বলছে কাট, সিন কাট, শুটিং বন্ধ, এইবার শক ফ্যাক্টর হবে 100%, হামকো চাইয়ে 2000 কা বক্স অফিস, বলছে দাঁড়া দেখাচ্ছি আদিত্যদের। এই দাদা চারটে চাবুক কিনে আন, হ্যাঁ ও 4টে চাবুক। না, না, এই জায়গাটা আগেরবার কিনে আপডেট কি ছিল, আগেরবার আপডেট ছিল না যে প্রভাস আর কি রেগে ফেগে যাবে আর তৃপ্তি ওটা দেখে নিজের টয়লেট করে ফেলবে প্যান্টের মধ্যে, একটা আপডেট ছিল তো। এইবার ধরো ও আর ধুরন্ধর হিট হয়ে গেছে, ওকে আরো কিছু শকিং করতে হবে, ও বললো এই তৃপ্তি এবার তুই পটি করবি, তুই আর প্যান্টের টয়লেট না, এবার পটি করবি। কি অবস্থা ভাই, কি অবস্থা। না স্পিরিট আবার আমার না অ্যাকচুয়ালি সন্দীপ রেড্ডি বাংলার সিনেমা না, মানে তুমি একটা সিনেমা দেখবে যে সিনেমার জায়গা থেকে যে আলোচনা করবে, ডিসকোর্সটাই পুরো হুম, অন্য তৈরি হয়ে যাবে, আবার সেই স্পিরিটে হবে। এইটা একটা হুম, প্রবলেম সত্যি বলতে। যাই হোক, চলো তো মোটামুটি এই ছিল আমাদের আলোচনা অনুরাগ কাশ্যপকে নিয়ে। আশা করি দর্শকেরা এনজয় করেছে। কিরকম লাগলো আপনাদের এই এপিসোডটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমাদের RGBর গ্যাংস্টার ট্রিলজি নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু আমরা হঠাৎ করে ঠিক করলাম অনুরাগ কাশ্যপকে নিয়ে কথা বলবো, ওটাও আসবে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।